আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি তোমাদের স্কুল কলেজ ওপেন করে দিবে এই খুশিতে তোমরা ভালোই আছো। তো শুরুতে একটা কাজ করো, হ্যাঁ, যেহেতু আমরা পেজ থেকে ক্লাসটা নিচ্ছি, সবাই একটু মডুলাস গ্রুপে দিয়ে দাও। মডুলাস গ্রুপে খুব দ্রুত দিয়ে দাও, এবং যেসব গ্রুপ তোমাদের পরিচিত আছে ওখানে একটু দিয়ে দাও, আর ফ্রেন্ডদের একটু মেনশন শেয়ার করে দাও। হ্যাঁ, আর আমাকে জানাও আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, যদি আমাকে একটু কনফার্ম করো। হ্যাঁ, খুব দ্রুত জানাও, আমরা পড়া শুরু করে দেবো এখন, খুব দ্রুত জানাও। হ্যাঁ সুমাইরা, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। শারমিন, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। খুব দ্রুত একটু আপডেট দিয়ে দাও ফ্রেন্ডদেরকে। আমরা তোমাদের প্রস্তুতি ভালো করার জন্য একদিন ক্লাস অফ দিয়েছি, যে কী অবস্থা আজকে তোমরা, আমরা নতুন টপিক দিয়ে শুরু করবো, যে কী অবস্থা, কতটুকু আগালে তোমরা আজকে আমরা দেখবো। হ্যাঁ, তো আজকে আমরা যে পড়াটা পড়াবো, হ্যাঁ তোমরা অন বোর্ড দেখে বুঝে যাচ্ছ যে কী পড়াতে যাচ্ছি আমরা। হ্যাঁ, তাহলে আজকে আমরা পড়াবো হচ্ছে যে কি জৈব বিক্রিয়ার ধরন। জৈব বিক্রিয়ার ধরন দিয়ে শুরু করব আমরা, এবং শেষ করব হচ্ছে এ নিউ থিং দিয়ে। হ্যাঁ, আজকে খুব মজার টপিক আছে এর মধ্যে, এবং যেখান থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে এমন টপিকও আছে। আর আমাদের ক্লাসগুলো কারা কারা করতে পারবে? আমাদের ক্লাসগুলো করতে পারবে এইচএসসি 20, 21, 22, 23 সবার কাজে লাগবে। এবং আমাদের ক্লাসগুলো হবে প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতিবার রাত 9টায়। রবি, মঙ্গল, বৃহস্পতিবার রাত 9টায়। আর তোমাদের জন্য একটা ভালো অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে দেখি আমাদের চকবাজার ব্রাঞ্চে ওরিয়েন্টেশন হতে যাচ্ছে 15 তারিখ এইচএসসি 22 ব্যাচের বিকাল 4টায়। সবাই চলে আসবে সময় মতো। এবং 16 তারিখ এইচএসসি 21 ব্যাচের বিকাল 4টায়, সেম বেনু চকবাজার, চলে আসবে সবাই। হ্যাঁ, চলো আমরা পড়া শুরু করে দিই, যে আজকে আমরা কী পড়াবো। আজকে আমরা পড়াবো হচ্ছে দেখি জৈব বিক্রিয়ার ধরন, অ্যালকেন কীভাবে প্রস্তুত করব, তার ধর্ম কী হবে, এবং সে কী কী বিক্রিয়া দেখাবে, এবং কেন অ্যালকেন পড়বো আমরা, অ্যালকেনের ব্যবহার। আর আমাদের নতুন একটা জিনিস যেটা সবসময় থাকবে, এ নিউ থিং। কী বলো, পড়া শুরু করে দিই? হ্যাঁ চলো, সবাই কোথা থেকে দেখছো একটু তোমাদের কলেজের নামটা মেনশন করে দাও, আর এইচএসসি কত ব্যাচ সেটা একটু মেনশন করে দাও। খুব দ্রুত আমরা পড়ায় চলে যাই। তাহলে আজকে আমরা যেটা পড়াবো হচ্ছে দেখি জৈব বিক্রিয়ার ধরন। আচ্ছা, জৈব বিক্রিয়ার ধরন। জৈব মানে হচ্ছে জৈব রসায়ন বিক্রিয়া, মাথা রাখবা, জৈব বিক্রিয়ার ধরন। আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রিতে অনেক ধরনের বিক্রিয়ার নাম শুনছি, কিন্তু জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো আসলে একটু অন্যরকম। জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো কি কি টাইপের হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, তো চলো কি কি জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো হয় আমরা যদি একটু বলি। শুরুতে আমরা যদি বলে হচ্ছে দেখি প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে একটা জৈব রাসায়নিক বিক্রিয়া হচ্ছে দেখি প্রতিস্থাপন। প্রতিস্থাপন মানে কি? যেটা জায়গা এক্সচেঞ্জ করে। মনে করো যে তুমি একটা চেয়ারে আসছো, আর তোমার ফ্রেন্ড আছে আরেকটা চেয়ারে। তো তুমি এসে তোমার ফ্রেন্ডের চেয়ারে চলে গেলা, আর ফ্রেন্ড তোমার চেয়ারে চলে আসলো। এই যে জায়গাটা এক্সচেঞ্জ করছে, এটা হচ্ছে প্রতিস্থাপন। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া কেমন হবে? মনে করো এ আর বি আছে, আর এদিকে আছে সি আর ডি। যখন এ দেখো বি এর জায়গা সি নিবে, সি এর জায়গা বি নিবে, তখন তাদেরকে বলবো আমরা জায়গা চেঞ্জ করছে, অল্টারনেট করছে, এটাকে বলবো প্রতিস্থাপন। কথাটা বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া, সহজ কথা। 2 নম্বর বিক্রিয়া আসো। 2 নম্বর বিক্রিয়া হচ্ছে দেখি সংযোজন। সংযোজন, সংযোজন মানে যুক্ত হওয়া, তাই এটার নাম যুক্ত বা জুত বিক্রিয়া বলা হয়। যুক্ত বা জুত বিক্রিয়া। তো কথা হচ্ছে যে সংযোজন বা জুত বিক্রিয়া নর্মালি কাদের হয়? যারা অসম্পৃক্ত যৌগ তারা জুত বিক্রিয়াটা ঘটায়। অসম্পৃক্ত যৌগ জুত বিক্রিয়ার মাধ্যমে সম্পৃক্ত যৌগে পরিণত হয়, মাথায় রাখবে এটা। হ্যাঁ, অসম্পৃক্ত যৌগ জুত বিক্রিয়ার মাধ্যমে সম্পৃক্ত যৌগে পরিণত হয়। তাহলে অসম্পৃক্ত যৌগ কারা হতে পারে? নর্মালি আমরা চিনি অ্যালকিন, মানে যাদের দ্বিবন্ধন আছে তারা, আর হচ্ছে অ্যালকাইন। এরা হচ্ছে অসম্পৃক্ত যৌগ। আর এদিকে সম্পৃক্ত যৌগ আমরা সবাই চিনি, সেটা হচ্ছে অ্যালকেন, যেটার একক বন্ধন আছে। তোমাদের মূলত একদিন বন্ধ দেওয়ার কারণ ছিল যে যেন তোমরা টপিকগুলো ক্লিয়ার হয়ে যায়, যেন আমরা আজকে বিক্রিয়াগুলো ধরলে যেন তোমরা পারো। 3 নম্বর কি বিক্রিয়া হতে পারে জৈব রসায়নে? সেটা হচ্ছে দেখি অপসারণ।
যৌথ বিক্রিয়ার বিপরীত বিক্রিয়া হচ্ছে দেখি অপসারণ বিক্রিয়া। তাহলে অপসারণ বিক্রিয়া যদি যৌথের বিপরীত হয় তাহলে কি হবে? সম্পৃক্তগুলো অসম্পৃক্ততে পরিণত হবে। তার মানে অপসারণ বিক্রিয়ায় সম্পৃক্ত যৌগ অসম্পৃক্ত যৌগে পরিণত হবে, এটাই হবে অপসারণ বিক্রিয়া। সম্পৃক্ত যৌগ অসম্পৃক্ততে পরিণত হবে হচ্ছে অপসারণ বিক্রিয়া। আচ্ছা, তাহলে সম্পৃক্ত অসম্পৃক্ত কারা সেটা আমরা অলরেডি উপরে লিখিয়ে দিচ্ছি যে সম্পৃক্ত অসম্পৃক্ত কারা হতে পারে। আচ্ছা, আর কি বিক্রিয়া আছে জৈব রসায়নে যেটা আমরা অলরেডি আগে আলোচনা করে ফেলছি, সেটা হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। কি বিক্রিয়া? সমানুকরণ বিক্রিয়া। আর কি আছে? পলিমাকরণ বিক্রিয়া। এগুলো আমরা সমানুকরণ আলোচনা করে ফেলছি, আর পলিমাকরণ আমরা ডিটেলস আলাদা এক সময় বলবো। পলিমাকরণ তার মানে আমরা মোটামুটি 5 ধরনের জৈব রাসায়নিক বিক্রিয়া পেলাম। আচ্ছা, এই বিক্রিয়াগুলো যে প্রতিস্থাপন, সংযোজন, অপসারণ, এই বিক্রিয়াগুলো আমরা যে আগের ক্লাসে পড়লাম যে ইন্টারমিডিয়েট স্টেজ কি কি ছিল? ফ্রি রেডিক্যাল, কার্বোক্যাটায়ন, কার্বোঅ্যানায়ন, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল। এদের মধ্যে কারা কোন বিক্রিয়া দেয় এখন আমরা সেটা জানবো। যাদের প্রয়োজন মনে করো স্ক্রিনশট নিয়ে নিতে পারো। একটু পর আমরা এটাকে আবার এমনিও লিখবো, বিভিন্ন কাজে দেখবে এটার নাম আসবে। আচ্ছা, এতটুকু আশা করি সবাই ক্লিয়ার। এখন ক্লিয়ার যদি হও সবাই একটু দ্রুত সবাইকে জানিয়ে দাও, আসল পড়ায় যাওয়ার আগে খুব দ্রুত জানিয়ে দাও। চলো তাহলে আমরা এখন কিসে যাচ্ছি? তাহলে আমরা বলতেছি যে কোন বিক্রিয়াটা কোন ইন্টারমিডিয়েট দশায় কী বিক্রিয়া দেয়, যেমন ফ্রি রেডিক্যাল। তাহলে ফ্রি রেডিক্যাল কোন কোন বিক্রিয়াগুলো দেয়? হ্যাঁ, ফ্রি রেডিক্যাল আমরা মাথায় রাখবো হচ্ছে যে ফ্রি রেডিক্যাল দিবে যৌথ বিক্রিয়া এবং প্রতিস্থাপন বিক্রিয়া। তোমাদের এমসিকিউর জন্য, ভার্সিটি এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট কথা। প্রতিস্থাপন, যৌথ এবং পুনঃবিন্যস্ত বিক্রিয়া, এই 3টা বিক্রিয়া দিবে হচ্ছে দেখি ফ্রি রেডিক্যাল। ওকে, ফ্রি রেডিক্যাল মানে কি? মুক্তমূলক। আমরা জানি এরকম একটা ডট থাকবে, কার্বনের উপর এরকম একটা ডট থাকলে সেটাকে আমরা বলি ফ্রি রেডিক্যাল। দেন আসা হচ্ছে 1 নাম্বারগুলো আমাদের ফ্রি রেডিক্যালের কথা। 2 নাম্বার আমরা যদি বলি হচ্ছে দেখি ইলেকট্রোফাইল মানে কি? আমরা আগের ক্লাসে বলছি ইলেকট্রো মানে ইলেকট্রন আকর্ষী বিকারককে বলছি আমরা কি? ইলেকট্রোফাইল। তোমরা সবাই ক্লাসগুলো করে ফেলবা, তাহলে একটা লেকচারের সাথে আরেকটা লেকচার রিলেটেড, তাহলে বুঝতে সহজ হবে। এখন আজকে আমি আর ইলেকট্রোফাইল ডিটেলস বলতেছি না, বলতেছি কি ইলেকট্রোফাইল ইলেকট্রন আকর্ষী বিকারক, মানে যারা ইলেকট্রনকে আকর্ষণ করবে। তো ইলেকট্রোফাইলের মধ্যে কার্বোক্যাটায়নই থাকে, তাই আমরা আর কার্বোক্যাটায়নকে আলাদা করলাম না। হ্যাঁ, ইলেকট্রোফাইলের মধ্যে কার্বোক্যাটায়ন থাকে এবং 8টার নিচে ইলেকট্রন যাদের সর্বশেষ সেলে থাকে তারা ইলেকট্রোফাইল হয়। তো নর্মালি তুমি একটা ইলেকট্রোফাইল মনে করো কার্বোক্যাটায়ন আর কি। হ্যাঁ, তো ইলেকট্রোফাইল কোন কোন বিক্রিয়া দিবে? ইলেকট্রোফাইল সেম উপরের 2টার মতো। আমরা জানি ইলেকট্রোফাইল, ফ্রি রেডিক্যাল আগের ক্লাসে আমরা পড়ছিলাম যে দুজনের সক্রিয়তা এবং স্থায়িত্ব সেম ছিল, তাহলে তাদের বিক্রিয়াও সেম। তাহলে কি বিক্রিয়া দিবে? এটাও যৌথ বিক্রিয়া দিবে এবং প্রতিস্থাপন বিক্রিয়া দিবে, তবে এটা পুনঃবিন্যস্ত বিক্রিয়া দিবে না, এটা মাথায় রাখবা। হ্যাঁ, যৌথ আর প্রতিস্থাপন শুধু এই 2টা দিবে ইলেকট্রোফাইল। দেন আসা হচ্ছে দেখি নিউক্লিওফাইল। তো নিউক্লিওফাইল মানে কার্বোঅ্যানায়ন, সেটা আমরা আগের ক্লাসে দেখে আসছি। কার্বোঅ্যানায়নরা নিউক্লিওফিলিক বিক্রিয়া দেখায়, তাই নিউক্লিওফাইল মানে কার্বোঅ্যানায়ন, নিউক্লিওফাইল। তো চলো নিউক্লিওফাইল কেমন হবে? কার্বোঅ্যানায়ন হলে মাইনাস হবে, এই তো। তাহলে নিউক্লিওফাইল কি বিক্রিয়া দিবে? নিউক্লিওফাইল একটা অ্যাড হয়ে যাবে, সেটা দিবে হচ্ছে দেখি যৌথ দিবে, ঠিক আছে, এটাও যৌথ দিবে, প্রতিস্থাপন দিবে, ঠিক আছে, এবং সাথে অপসারণ দিবে। তাহলে একটা বিক্রিয়া অ্যাড হয়ে গেল অপসারণ। তাহলে তোমাদের পরীক্ষা আসবে যে ভর্তি পরীক্ষায় আসে যে অপসারণ বিক্রিয়া নিচের কোনটি দিবে। তাহলে সবাই এখন আমি প্রশ্ন দিচ্ছি, সবাই এখন উত্তর করবা। এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও এবং এতটুকু বুঝছো কিনা বলো। তাহলে পরীক্ষায় ভর্তি পরীক্ষায় যেটা আসে যে অপসারণ বিক্রিয়া নিচের কোনটি দিবে, তার মানে আমরা বুঝতেছি নিউক্লিওফাইল অপসারণ বিক্রিয়া দিবে। সবাই বুঝছো কিনা একটু ক্লিয়ার করো, বুঝছো কিনা? হ্যাঁ, বুঝলে আমরা মুছে ফেলবো, দ্রুত অন্য টপিকে চলে যাব। ওকে, সবাই ক্লিয়ার? ওকে, মাশাআল্লাহ, মিথিলা বলতেছে ক্লিয়ার। হ্যাঁ, সবাই একটু জানাই দাও। হ্যাঁ, সাজ্জাদ বলতেছে ক্লিয়ার, সাজ্জাদ তাইছিরে। হ্যাঁ, আইমান ক্লিয়ার। ওকে, অর্পা বলতেছে ক্লিয়ার। হ্যাঁ, ওকে, হামিদা বলতেছে ক্লিয়ার। ওকে, তাহলে আমরা আলটিমেটলি বলে দিলাম যে কোন বিক্রিয়া কি। এখন আমরা জৈব বিক্রিয়াগুলোকে আরও ক্লাসিফাই করব, আরও ক্লাসই করতে চাচ্ছি। হ্যাঁ, আরও বড় করতে চাচ্ছি। তাহলে বড় করলে তাদের মধ্যে আর কি কি ক্লাসিফিকেশন আসবে। হ্যাঁ, এইসব কথা তোমরা
মূলত হচ্ছে দেখি বইতে পাবা না, তো তোমরা একটু নোট করে রাখবে, হ্যাঁ তোমরা একটু বোঝার ট্রাই করবে এগুলো। তাহলে আসল জৈব বিক্রিয়ার ধরনগুলোকে আমরা যদি এখন ভাগ করি মূলত, তাহলে ভাগ করলে ভাগ কী পেলাম, তাহলে আমরা একদম যদি একটা দেখা যাচ্ছে কিনা পুরাপুরি আমাকে একটু জানাও। হ্যাঁ, তাহলে শুরুতে আমরা পেলাম হচ্ছে দেখি, শুরুতে পেলাম মনে করো হচ্ছে দেখি প্রতিস্থাপন বিক্রিয়া আমরা লিখলাম, তাই না? প্রতিস্থাপন, আচ্ছা প্রতিস্থাপন বিক্রিয়া। তারপর লিখলাম হচ্ছে যে জুট বিক্রিয়া, জুট বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া যেটাকে বলতেছি। তারপর লিখলাম হচ্ছে অপসারণ বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া। তারপর লিখলাম হচ্ছে সমানুকরণ বিক্রিয়া, সমানুকরণ বিক্রিয়া। তারপর লিখলাম হচ্ছে পলিমাকরণ বিক্রিয়া। তার মানে আমরা জৈব বিক্রিয়াকে দেখো কয় ভাগে ভাগ করছি, পলিমাকরণ বিক্রিয়া। আমাকে বলো তো পুরা বোর্ড দেখা যাচ্ছে কিনা, আমি একটু দেখি পুরা বোর্ড দেখা যাচ্ছে কিনা, দেখি তো। হ্যাঁ, পুরা বোর্ড দেখা যাচ্ছে, ওকে। তাহলে এখন আসো প্রতিস্থাপন বিক্রিয়া আমরা আগে সংজ্ঞা দিয়ে ফেলছি। প্রতিস্থাপন বিক্রিয়া সেটা কয় ধরনের হতে পারে? প্রতিস্থাপন বিক্রিয়া আবার দুই ধরনের। আমরা আগে দেখলাম যে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল দুইজনে প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, তার মানে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হবে এবং নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হবে। হ্যাঁ, তার মানে দুই ধরনের। তাহলে নিউক্লিওফিলিক মানে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন হবে, আর একটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন হবে। তাহলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, তাহলে দুই ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া আমরা পেলাম। ওকে, কারণ তোমার প্রশ্ন হচ্ছে যে স্যার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এবং নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কারা দিবে? আচ্ছা, এবার আসো এই যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া যারা দেয় সেটাকে আমরা বলি হচ্ছে দেখি দুই ধরনের। একটা হচ্ছে SN1, এস মানে হচ্ছে প্রতিস্থাপনে ইংলিশে হচ্ছে যে সাবস্টিটিউশন মানে এস, আর এন মানে হচ্ছে নিউক্লিওফিলিক, এন মানে হচ্ছে কি নিউক্লিওফিলিক। তাহলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন প্রতিস্থাপনের সাবস্টিটিউশন এক, মানে এক নাম্বার মানে এক আণবিক বিক্রিয়া বলে, পরবর্তী ডিটেলস বলে আর বোঝা যাবা। আর একটা হচ্ছে SN2 মানে নিউক্লিও সাবস্টিটিউশন 2। তাহলে নিউক্লিওফিলিক বিক্রিয়া দুই ধরনের, এরা দিবে SN1 SN2। SN1 SN2 আবার এরা কারা দেয় আমি একটু বলে রাখি, অ্যালকাইল হ্যালাইড শ্রেণী। অ্যালকাইল হ্যালাইড মানে আর এর সাথে হ্যালোজেন গ্রুপ থাকবে, অ্যালকাইল গ্রুপের সাথে হ্যালোজেন গ্রুপ থাকলে অ্যালকাইল হ্যালাইড হয়। আপাতত লিখে রাখো, এগুলো নিয়ে যখন ডিটেলস বলবো এমনি বুঝে যাবে, অসুবিধা নেই। এরাই দিবে SN1 বিক্রিয়া। আচ্ছা, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আর হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কারা দিবে? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিব হচ্ছে আমাদের সেই বেনজিন এবং বেনজিন সদৃশ যৌগগুলো, বেনজিন সদৃশ যেমন আছে টোলুইন, এরা বেনজিন টোলুইন এই টাইপের বিক্রিয়াগুলো দিব হচ্ছে যে নিউক্লিওফিলিক ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া গেল আমাদের এটা। এখন আসো জুট বিক্রিয়া। জুট বিক্রিয়া দুই ধরনের। জুট বিক্রিয়া কয় ধরনের? জুট বিক্রিয়া বলছে যারা অসম্পৃক্ত যৌগ তারা দেয়, এরাও দুই ধরনের। তাহলে জুট বিক্রিয়াকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলি, দুই ভাগে সেমভাবে ভাগ করব এভাবে। দেখো তাহলে জুট বিক্রিয়া আমরা উপরের যখন প্রথমে বলছিলাম যে কারা কারা জুট বিক্রিয়া দিবে, আমরা ওখানে দেখছিলাম নিউক্লিওফিলিক ইলেকট্রোফিলিক দুইজনে জুট বিক্রিয়া দেয়। তার মানে আমরা বলতে পারবো নিউক্লিওফিলিক জুট বিক্রিয়া এবং ইলেকট্রোফিলিক জুট বিক্রিয়া দুই ধরনের জুট বিক্রিয়া হয়। নিউক্লিওফিলিক এবং ইলেকট্রোফিলিক দুই ধরনের জুট বিক্রিয়া হয়। এখন নিউক্লিওফিলিক জুট বিক্রিয়া নর্মালি কারা দেখায়? হ্যাঁ, নিউক্লিওফিলিক জুট বিক্রিয়া যারা দেখায় তারা হবে হচ্ছে কি অ্যালডিহাইড এবং কিটোন। তারা হবে কি অ্যালডিহাইড এবং কিটোন দেখায় নিউক্লিওফিলিক জুট। পরীক্ষা আসবে অ্যালডিহাইড কোন ধরনের বিক্রিয়া দেখায়, তাহলে অ্যালডিহাইড দেখায় নিউক্লিওফিলিক জুট বিক্রিয়া, বা কিটোন কোন ধরনের বিক্রিয়া দেখায়, কিটোন দেখায় নিউক্লিওফিলিক জুট বিক্রিয়া। আমি যে বলি যে পরীক্ষায় আসবে মানে এগুলো পরীক্ষায় আসা, যেগুলো আমি বলি যে পরীক্ষা এভাবে আসবে মানে এগুলো পরীক্ষায় আসা, কোনো না কোনো পরীক্ষা এগুলো আসছে, হয় মেডিকেল নইলে ইঞ্জিনিয়ারিং নইলে ভার্সিটি নইলে এইচএসসি, কোনো না কোনো পরীক্ষা আসছে, এগুলো তোমরা মানে নিশ্চিত থাকবা। আচ্ছা, তার মানে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন দিব হচ্ছে হয় অ্যালডিহাইড না হয় কিটোন। এবার আসো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কারা দিবে? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া যারা দিবে তারা হচ্ছে আমরা জানি জুট বিক্রিয়া মানে হচ্ছে কি অসম্পৃক্ত যৌগ দিবে। হ্যাঁ, জুট মানে যুক্ত হবে অসম্পৃক্ত যৌগের সাথে। তো ইলেকট্রোফিলিক এরকম অসম্পৃক্ত যৌগ আছে হচ্ছে অ্যালকিন আর অ্যালকাইন। ইলেকট্রোফিলিক তার মানে দিবে অ্যালকিন এবং অ্যালকাইন, অ্যালকিন এবং অ্যালকাইন, অ্যালকাইন। তো 2017 সালে এইচএসসিতে একটা প্রশ্ন আসছিল, প্রশ্নটা এভাবে করছিল যে অ্যালকিন ইলেকট্রোফিলিক জুট বিক্রিয়া দিলেও অ্যালডিহাইড নিউক্লিওফিলিক জুট বিক্রিয়া দিয়ে ব্যাখ্যা করো। তো যদি আমরা অ্যালকিন অ্যালডিহাইড পড়াইলে তখন বুঝে যাবো আরও ডিটেলস। তার মানে তুমি এখান থেকে বুঝতেছো যে তারা কি বিক্রিয়া দিবে। কথাটা ক্লিয়ার? আচ্ছা,
এবার আসো অপসারণ বিক্রিয়া। আমরা দেখলাম যে একটু আগে অপসারণ বিক্রিয়া কারা দেয়, শুধু নিউক্লিওফাইলগুলো অপসারণ বিক্রিয়া দেয়। তার মানে অপসারণ বিক্রিয়া দিবে কারা, নিউক্লিওফাইল। তাহলে অপসারণ বিক্রিয়া দিবে কারা, নিউক্লিওফাইল। মাথা রাখবো আমরা, হ্যাঁ, অপসারণ বিক্রিয়া দিবে কি, নিউক্লিওফাইল। তাহলে নিউক্লিওফাইল অপসারণ বিক্রিয়া দিবে। এখন নিউক্লিওফাইল যে অপসারণ বিক্রিয়া দিচ্ছে, সে অপসারণ বিক্রিয়া কয় ধরনের, হ্যাঁ, এই অপসারণ বিক্রিয়া আবার দুই ধরনের। একটাকে বলা হয় E1, ই মানে ইলিমিনেশন, ইলিমিনেশন মানে অপসারণ, এই অপসারণ বিক্রিয়ার নাম্বার 1, আর একটা হচ্ছে E2 বা ইলিমিনেশন 2। এতটুকু সবাই ক্লিয়ার? দেন সমানুকরণ, সমানুকরণ আমি তোমাদেরকে একদম বড় করে দেখাই দিছি, তাহলে তোমরা সেটা এখানে অ্যাড করে নিবা, সমানুকরণ বিক্রিয়াকে ওইভাবে ক্লাসিফিকেশন করে নিবা, আর তেমন কিছু নাই। দেন আসে হচ্ছে কি পলিমাকরণ। তাহলে পলিমাকরণে কি আছে, পলিমাকরণ দুই ধরনের, হ্যাঁ, দুই ধরনের পলিমাকরণ। একটা হচ্ছে জুত পলিমাকরণ, আর একটা হচ্ছে ঘনীভবন পলিমাকরণ। জুত পলিমাকরণ আর একটা হচ্ছে ঘনীভবন পলিমাকরণ। জুত পলিমাকরণে মনোমারগুলো যুক্ত হয়ে যাবে, কোনো বাই প্রোডাক্ট বের হবে না মনোমার থেকে, আর ডাইরেক্ট জুত হয়ে পলিমার যৌগ তৈরি করে ফেলবে। আর ঘনীভবন বিক্রিয়া হচ্ছে দেখি মনোমারগুলো যুক্ত হয়ে পলিমার তৈরি করবে, সাথে বাই প্রোডাক্ট হিসাবে পানি অথবা কার্বন ডাইঅক্সাইড বের হতে পারে। বাই প্রোডাক্ট হিসাবে পানি অথবা কার্বন ডাইঅক্সাইড এগুলো এক্সক্রিয়েট মানে আউট হতে পারে বা বের হতে পারে। তাহলে পুরো একটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, মানে এরকম একটা সুন্দর তোমাদের ক্লাসি একটা ক্লাসিফিকেশন দিয়ে দিচ্ছি, এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও এবং বলো তো সবাই বুঝছো কিনা, আমাকে একটু খুব দ্রুত জানাও যে তোমরা সবাই বুঝছো কিনা, তাড়াতাড়ি বলো, হ্যাঁ, খুব তাড়াতাড়ি বলো বুঝছো কিনা তোমরা। তাহলে তোমাদের এখান থেকে প্রশ্ন পরীক্ষা হবে কিভাবে আমি একটু বলে দিচ্ছি একটু আগে। এরকম বলবে যে এই তোমার হচ্ছে বেনজিন কোন ধরনের বিক্রিয়া দেখায়, পরীক্ষা অপশনে থাকবে বেনজিন কোন ধরনের বিক্রিয়া দেখে, ক নাম্বারে থাকবে হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, খ নাম্বারে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, গ নাম্বারে থাকবে নিউক্লিওফিলিক জুট, আর গোড়ার গতে থাকবে ইলেকট্রোফিলিক জুট। তার মানে তোমরা এই চার্টটা যদি পারো সবগুলো আনসার করে ফেলতে পারবা, কথাটা ক্লিয়ার, সবগুলো আনসার। তার মানে এই চার্ট কীভাবে আসছে সেটা ফ্রি রেডিক্যাল, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল দিয়ে বলছি, এবং সেখান থেকে আবার আমি বিক্রিয়াগুলোকে ক্লাসিফিকেশন করে দেখাইছি। তার মানে আশা করি এখানে সবাই বুঝে যাওয়ার কথা। এরপরে যদি সমস্যা হয়, ভাইয়া তো আসি, কোনো সমস্যা নেই, বলবো, আমাকে জানাবা। তো ইনশাল্লাহ আমরা শেষ করে দিলাম হচ্ছে বিক্রিয়ার ধরন। তার মানে আমাদের বিক্রিয়ার ধরন আজকে ডান, বিক্রিয়ার ধরন শেষ। এখন বিক্রিয়ার ধরনগুলো নিয়ে এবার আমরা পড়াবো। এখন হচ্ছে দেখি আমাদের সেই অ্যালকেন দিয়ে আজকে আমরা শুরু করব। আমাদের আজকে অ্যালকেন দিয়ে শুরু করব, যেটা দিয়ে অর্গানিক কেমিস্ট্রি একদম বিক্রিয়া লেভেল শুরু হয় আর কি। অ্যালকেন দিয়ে অর্গানিক কেমিস্ট্রি বিক্রিয়া লেভেল শুরু হয়। তো চলো আমরা আজকে অ্যালকেন পড়ব। অ্যালকেন, তাহলে আসো অ্যালকেন। অ্যালকেন কথাটা কোথা থেকে আসছে, হ্যাঁ, অ্যালকেনকে আমরা সাধারণ ফর্মুলা লিখি কি, অ্যালকেনকে আমরা লিখি হচ্ছে CnH2n+2, এটা হচ্ছে অ্যালকেনের জেনারেল ফর্মুলা। এবং অ্যালকেন কথাটা আসছে হচ্ছে প্যারাফিন থেকে, অ্যালকেন কথাটা আসছে প্যারাফিন থেকে, অ্যালকেন কথাটা আসছে প্যারাফিন থেকে। প্যারাফিন এর বাংলা যদি করি আমি, প্যারাফিন এটাকে বলা হয় হচ্ছে দেখি কম আসক্তি। প্যারা মানে হচ্ছে কম, আর ফিন মানে হচ্ছে ফিলিয়া থেকে আসছে, ফিন মানে ফিলিয়া, আসক্তি। তাহলে যাদের আসক্তি কম তাদেরকে বলা হয় প্যারাফিন। মূলত অ্যালকেনের সিগমা বন্ধন থাকায় নো পাই, তাহলে অনলি সিগমা, এই অনলি সিগমা থাকায় অ্যালকেন সহজে কারোর সাথে বিক্রিয়া করতে চায় না বা বিক্রিয়ার প্রতি তারা আসক্তি দেখায় না। যেহেতু তারা বিক্রিয়ার প্রতি আসক্তি দেখায় না, তাই আমরা অ্যালকেনকে বলবো হচ্ছে কি এরা প্যারাফিন বা আসক্তিহীন। তাহলে কেন আসক্তি দেখে না, কারণ তাদের আসছে সেই সিগমা। তো আমরা জানি যে সিগমা সম্পর্কে কি বলে আসছিলাম, যাদের সিগমা থাকবে, সিগমা মানে এস মানে স্ট্রং, সিগমা বন্ধন অনেক স্ট্রং হবে। তাহলে বন্ড যেহেতু স্ট্রং হয়, তাহলে এই বন্ডকে তুমি চাইলেও ভাঙতে পারবা না। স্ট্রং বন্ড চাইলেও সহজে ভাঙা যায় না, অধিক তাপ এবং চাপ লাগবে এই সিগমা বন্ডকে ভাঙতে, তার ফলে সেটা সহজে বিক্রিয়া দিতে পারে না, অধিক চাপ তাপ দিলেই বিক্রিয়া দেয়। তাহলে বুঝছো সে কতটা শক্তিশালী আমাদের সে অ্যালকেন, কথাটা বুঝে গেছে? আচ্ছা, তো আমাদের এই অ্যালকেন কি ধর্ম দেখায়, আমাদের অ্যালকেনটা কি ধর্ম দেখায়, তাহলে ধর্মে চলে যাও যে অ্যালকেনের ধর্ম কি। তো অ্যালকেনের ধর্ম বা বৈশিষ্ট্যর মধ্যে আমরা যদি বলি, এক নম্বর হচ্ছে বৈশিষ্ট্য বা ধর্ম। অ্যালকেনের C1 থেকে C5 মানে 1 কার্বন থেকে 5 কার্বন বিশিষ্ট এই অ্যালকেনগুলো সবাই হচ্ছে গ্যাসীয়, এই অ্যালকেনগুলো হচ্ছে সবাই গ্যাসীয়।
এখন তুমি যে এরা গ্যাস কিভাবে জানো, হ্যাঁ তুমি যে গ্যাস কিভাবে জানো, তোমরা একটা অ্যালকেনের নাম জানো হচ্ছে মিথেন, তোমরা এটাকে সবসময় কি পড়ো, গ্যাস আকারেই পড়ো, মিথেন গ্যাস বলো, তাই না? তাহলে এই যে এটা মিথেন, এই মিথেনটা কোথায় পাওয়া যায় বলো তো দেখি? এই মিথেনটা জলাশয়ে পাওয়া যায়, জলাশয়, আবদ্ধ জলাশয়ে পাওয়া যেতে পারে, কচুরিপানা যেখানে থাকে আর কি। তাই এটাকে মার্শ গ্যাস বলা হয়, আবদ্ধ জলাশয়ে পাওয়া যায় বলে এটাকে বলা হয় মার্শ গ্যাস। আচ্ছা, আর আমাদের বাসা বাড়িতে মিথেন সম্পর্কে একটা বৈশিষ্ট্য আমি দিই। বাসা বাড়িতে যে গ্যাসগুলো আছে এগুলোর 90 থেকে 95% মিথেন থাকে, 90 থেকে 95% হচ্ছে মিথেন। তাহলে মিথেন আর একটা ইউনিক প্রপার্টিস হচ্ছে এটা। এগুলো এমসিকিউ সব বলতেছি, এগুলো এমসিকিউ রিলেটেড পড়া, হ্যাঁ খুব দরকারি। তার মানে মিথেন হচ্ছে দেখি বাসা বাড়িতে 90 থেকে 95% থাকে। আর মিথেন সম্পর্কে আরেকটা তথ্য আমি দিই, যেহেতু লিখে ফেলছি মিথেনের কথা, সেটা হচ্ছে দেখি সিএনজি গ্যাসে মিথেন থাকে, সিএনজি, হ্যাঁ ন্যাচারাল সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজি, সেখানে থাকে হচ্ছে দেখি মিথেন বিদ্যমান, সিএনজি গ্যাসে মিথেন বিদ্যমান। তার মানে এটা হচ্ছে মিথেন সম্পর্কে একটু ইনফরমেশন দিলাম। আসলে মিথেন যে একটা গ্যাস, সেটাকে ব্যবহার করা হয় কিভাবে, বা কার্বনের C1 থেকে C5 যে গ্যাস, এরা এই কথাটাই বললাম। দেন এরকম আরেকজন আছে, যেটা সিএনজি যেহেতু বলে ফেলছি তাহলে আরেকজনের কথা বলে ফেলি, সেটা হচ্ছে দেখি এলপি গ্যাস বা এলপিজি বলা হয়, এলপিজি বা এলপি গ্যাস। এই এলপি গ্যাস 3টা কম্বিনেশনে তৈরি হয়, সেটাতে 75% থাকে বিউটেন। পরীক্ষা এটা মেডিকেল ভর্তি পরীক্ষা একবার আসছে, এলপি গ্যাসের সর্বোচ্চ পরিমাণ কোনটা থাকে, এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় 2016-17 মেবি আসছিল, বিউটেন। দেন হচ্ছে এলপি গ্যাসে থাকে হচ্ছে প্রোপেন প্রায় 25%-এর মতন, আর থাকে হচ্ছে আইসোবিউটেন। তাহলে পরীক্ষা আসবে এলপি গ্যাসে কোনটা থাকে না, এলপি গ্যাসে মিথেন গ্যাস নেই। দেখো এলপি গ্যাসে কিন্তু মিথেন গ্যাস নেই। এলপি গ্যাস মানে এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। সবাই দেখতেছো কিনা একটু বলো তো, কি অবস্থা, এতটুকু বুঝছো কিনা? সবাই এতটুকু বুঝছো? এই তো গুড। হ্যাঁ, আহমেদ বিন শাহজাহান বলতেছে হ্যাঁ গুড। সবাই বুঝছো কিনা? তাড়াতাড়ি বলো সবাই বুঝছো কিনা, এবং সবাই একটু সবাইকে জানিয়ে দাও, কারণ আমাদের একটা ক্লাস অফ থাকার কারণে অনেকে নাও জানতে পারে। ওকে ঠিক আছে, তাহলে সবাই বুঝছে। তার মানে আমাদের এই হচ্ছে দেখি অ্যালকেনের প্রথম সদস্যগুলো কার্বন 1 থেকে 5 পর্যন্ত গ্যাসের সদস্যগুলো বৈশিষ্ট্য। দেন বলতেছি যে অ্যালকেনের পরের সদস্যগুলো নিয়ে যদি আমি একটু বলি, অ্যালকেনের পরের সদস্য সেখানে হচ্ছে দেখি কার্বন, তাহলে কত থেকে 6 থেকে, কার্বন 6 থেকে কার্বন 17, এরা হয় তরল। তার মানে এই যে এরা তরল হয়, তার মানে এগুলো সব বেশিরভাগই হচ্ছে দেখি মোটর গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে, তাই না? তোমরা যে এই যে পেট্রোল ডিজেল বলো, তার মানে এগুলোই এখান থেকেই, হ্যাঁ অকটেন, এগুলো হচ্ছে দেখি এই তরল, তার মানে এখান থেকে আসতেছে। তাহলে এগুলো যেহেতু তরল, তার মানে এগুলো একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা কি হিসাবে থাকে, জ্বালানি, এরা জ্বালানি হিসাবে থাকে। তো অ্যালকেনের ব্যবহারে আমি লাস্টে একটু ব্যবহার লিখছি, ব্যবহারে জ্বালানি নিয়ে বলবো, অসুবিধা নাই, একটু ডিটেলসে বলে দিব। তারপর এতটুকু জানে রাখো না জ্বালানি হিসেবে থাকে। তো জ্বালানির মধ্যে একটা জিনিস মাথায় রাখো, যাদের সংখ্যা কার্বন 12 থেকে কার্বন 15, তারা হচ্ছে কেরোসিন, এটা মাথা রাখবে, হ্যাঁ কেরোসিন। তাহলে পরীক্ষা আসতেও পারে যে কেরোসিনের কার্বন সংখ্যা কত থেকে কত থাকে, কেরোসিন অ্যালকেনে কার্বন সংখ্যা কত থেকে কত থাকে, এটা হচ্ছে কেরোসিন। আর কার্বন 12 দিলে তো তোমরা বুঝতো এই ফর্মুলা, হাইড্রোজেন কয়টা আসবে তোমরা পারবা। ওকে, তাহলে এটা গেল। এবার আসো অ্যালকেন 18 থেকে বাকি সব, 18 থেকে রেস্ট অফ আদার্স, 18 থেকে বাকি সবাই হচ্ছে কঠিন, বাকি সবাই হচ্ছে কি কঠিন, তার মানে বাকি সবাই হচ্ছে কি কঠিন, তার মানে এদেরকে আমরা বলবো কঠিন। তো এর মধ্যে যারা 30-এর উপর যায় আর কি, হ্যাঁ কার্বন যাদের সংখ্যা 30-এর উপর যায়, কার্বন 30 এর উপর বা 30 থেকে 30-এর উপর যারা যায়, তারা অনেক বেশি কঠিন হয়, তাই এদেরকে বলে বিটুমিন। যারা অনেক বেশি কঠিন হয় তাদেরকে বলা হয় কি বিটুমিন, বা তোমরা অনেকে বিটুমিনাস কয়লা নাম শুনছো, বিটুমিনাস কয়লা মানে অনেক শক্ত কয়লা। তো এগুলো অনেক শক্ত হয়ে যায়, আমরা বলছি 18 থেকে উপরে সবাই কঠিন হয়, এর মধ্যে 18-এর উপরে আছে 30-এর উপর যারা যায় আবার তারা বিটুমিনে পরিণত হয় বা অনেক শক্ত হয়। তো এই হচ্ছে দেখি অ্যালকেনের কিছু প্রপার্টিস। দেন তুমি লিখতে পারো অ্যালকেন আর একটা প্রপার্টিস, সেটা হচ্ছে অ্যালকেন হচ্ছে দেখি পানি থেকে হালকা, পানি থেকে হালকা, এই কথাটা লিখে রাখো, হ্যাঁ লাস্ট কথাটা, যে পানি থেকে হালকা বা আপেক্ষিক গুরুত্ব 1 এর কম, পানি থেকে হালকা।
পানি থেকে যারা হালকা হবে তাদের আপেক্ষিক গুরুত্ব সবসময় একের কমই হবে, কারণ পানির আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1, আর পানি থেকে হালকা যেহেতু আপেক্ষিক গুরুত্ব একের কম হবে। এখন তোমার কাছে স্যার পানি থেকে যে হালকাকে কীভাবে মনে রাখবো, আরে এটা তো গ্যাস, এই যে গ্যাস এগুলো পানিতে থাকবে, এগুলো তো উড়ে চলে যাবে, তাই না? পরেরটা বলছে কি লিকুইড, তো লিকুইড কি, লিকুইড আলটিমেটলি তেল, তেল মানে কি পানির উপর বাসবে, তার মানে পানি থেকে হালকা বলে এরা বাসে। তাহলে এই হচ্ছে দিকে আমাদের অ্যালকেনের ধর্ম চলে গেল। অ্যালকেনের ধর্ম নিয়ে কারো প্রশ্ন আছে কিনা আমাকে বলো। এখন আমরা অ্যালকেনের প্রস্তুতিতে চলে যাব। এতটুকু সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও, একটু কমেন্ট করে জানিয়ে দাও। আচ্ছা, এখন এবার তোমাদের একটা আগে গল্প শোনাই। হ্যাঁ, একটা হাঁস আছে, নাম হচ্ছে বার্নাকল হাঁস। এই বার্নাকল হাঁসটা আইসল্যান্ডে নর্মালি বসবাস করে। তো গ্রিনল্যান্ডে এদের বসবাস, আইসল্যান্ড গ্রিনল্যান্ড। তো এটা হচ্ছে দেখি যেখানে বাস করে, তো সেখানে হচ্ছে ঘাসের সন্ধান যেখানে আছে ওখানে তারা বাস করে আর কি, যে ঘাস তাদের প্রিয় খাবার বা ঘাস খেয়ে তারা জীবনযাপন করে। কিন্তু তারা যখন ডিম দেয় বা ডিম ফুটাবে, তখন তারা এই ডিমটাকে এই ঘাসের মধ্যে পারে না। কেন পারে না? কারণ ঘাসের মধ্যে যদি পারে, ঘাস থেকে শিয়াল বা অন্য কোনো প্রাণী ডিমটা নষ্ট করে ফেলতে পারে বা খেয়ে ফেলতে পারে। তো যার কারণে তারা কি করে, এই বাচ্চাগুলোকে রক্ষা করার জন্য, ডিম থেকে যে বাচ্চাগুলো হবে, তার মানে এই ডিমগুলোকে মূলত রক্ষা করার জন্য তারা ওই জায়গা থেকে যেখানে তারা বাস করে বা নদীর ধারে যেখানে বাস করে, সেখান থেকে 400 ফুট উপরে গিয়ে বাসা বাঁধে। 400 ফুট মানে অনেক উপরে গিয়ে, 400 মিটার, ফুটও না, 400 মিটার উপরে গিয়ে বাসা বাঁধে। এই 400 মিটার উপরে গিয়ে বাসা বাঁধার পর সেখানে ডিম দেয়, ডিমে তা দেয়, তা ফুটে বাচ্চা হয়, তা ফুটে বাচ্চা হয়। বাচ্চা হওয়ার পর এই বাচ্চাকে খাওয়ানোর আধার হচ্ছে দেখি সে 400 মিটার নিচে আছে ঘাস। তাহলে এই ঘাস খাওয়ানোর জন্য বাচ্চা থেকে আবার নিচে নিয়ে আসতে হবে বাচ্চাগুলোকে। তখন মা হাঁস, বাবা হাঁসগুলো প্রথমে কি করে, প্রথমে নিচে চলে আসে, ঘাসের কাছে চলে আসে, এবং ঘাস কাছে এসে তারা একটা কম্পন বা একটা শব্দ করে তার শিশু হাঁসগুলোকে নিচে নামার জন্য। তখন শিশু হাঁসগুলো মায়ের কম্পন শুনে সে 400 মিটার উপর থেকে, এই 400 মিটার উপর থেকে নিচে যেখানে ঘাস আছে এই শিশু হাঁসগুলো সেখানে লাফ দেওয়া শুরু করে, মাকে অনুসরণ করে। কিন্তু এই লাফ দেওয়ার সময় তারা যদি কোনো কারণে কোনো পাথরের সাথে ধাক্কা খায় মারা যাবে, কোনো কারণে সে লাফ দেওয়ার সময় যদি মাথা আগে পড়ে মারা যাবে, এবং সে লাফ দেওয়ার সময় চিল এসে তাকে উড়িয়ে নিয়ে যেতে পারে, এবং সে লাফ দেওয়ার সময় আহত হয়ে মারা যেতে পারে। তার মানে এত ঝুঁকি থাকা সত্ত্বেও শুধু খাবারটা খাওয়ার জন্য তার মা সে 400 মিটার উপর থেকে তাদেরকে নিচে নিয়ে আসে, এবং প্রতি 8-10 জনের মধ্যে এরকম আল্লাহর রহমত এবং ভাগ্যক্রমে 2-1 জনে বেঁচে গিয়ে এই বার্নাকল হাঁসের অস্তিত্ব এখনও আছে। তার মানে দেখো, তারা পৃথিবীর বুকে টিকে থাকার জন্য কত বড় একটা কঠিন সংগ্রাম করে। এদের এই সংগ্রাম মানে আমাদেরকে হার মানাবে, আমরা এত সংগ্রাম করতে জানি না। তাহলে এরা যদি এরকম সংগ্রাম করে টিকে থাকার জন্য, তুমি পারবা না কেন সংগ্রাম করতে আমাকে বলো তো? একটা হাঁস সে টিকে থাকার জন্য, তার বাচ্চাকে সেভ করার জন্য কত কিছু করলো, আর তুমি শুধু তোমার মা বাবার মুখে হাসি ফুটানোর জন্য একটু কি পড়ালেখা করতে পারবা না? একটু পড়ালেখা করতে পারবা না? এই যে বর্তমান পরিস্থিতি করোনা, এই করোনা তোমাদেরকে কি করছে? মোবাইলের মধ্যে আবদ্ধ করে ফেলছে। এই মোবাইল যে তোমাদের ক্যারিয়ারকে শেষ করে দিচ্ছে সেটা তোমরা বুঝতেছো না। কারণ একসাথে দুটো জিনিস হয় না। হাইজেনবার্গের অনিশ্চিত নীতি তো সবাই পড়ছো, তুমি মোবাইলেও গুতাবা আবার ওই দিক দিয়ে পড়তেও চাইবা, আসলে দুইটা হয় না। হয় মোবাইল গুতাও, না হলে পড়ো, যে কোনো একটা জিনিস করো, তাহলে দেখবে কাজে লাগবে। তো তোমরা কি করো, এক হাত দিয়ে মোবাইল টিপতেছো, এক হাত দিয়ে পড়তেছো, পড়া আগে আমাদের কিছু বুঝতেছো না, কারণ দুইটাতে একসাথে যাবে না। হাইজেনবার্গই বলে দিয়েছেন যে যদি পড়া বেশি হয় তাহলে মোবাইল টিপা হবে না, মোবাইল টিপা বেশি হলে পড়া হবে না। এটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চিত নীতি। তার মানে তোমাকে বুঝতে হবে, তোমাকে যদি পৃথিবীর বুকে টিকে থাকতে হয়, বার্নাকল হাঁসের মতো পরিশ্রমী হতে হবে। আর পরিশ্রমই সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রম বলতেছে যে এমন জিনিস সেটা কপালকে পর্যন্ত চেঞ্জ করতে পারে। পরিশ্রম কপালকে পর্যন্ত চেঞ্জ করতে পারে। তার মানে তোমার কপালে যদি কিছু না থাকে, তুমি শুধু দোয়া পরিশ্রম করেও হয়তো আল্লাহ থেকে সেই জিনিসটা চেয়ে নিতে পারো। তাহলে তোমরা পরিশ্রম করতে সমস্যা কোথায়, বা ক্লাসগুলোতে মনোযোগ দিতে বা ক্লাসগুলো ঠিকভাবে করতে সমস্যা কোথায় আমাকে বলো। চলো আমরা পরে চলে আসি, অনেক কিছু বলে ফেললাম। আজকে আমরা করব অ্যালকেন। তো অ্যালকেন এর প্রস্তুতি কিভাবে করব। হ্যাঁ, আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে
অর্গানিক কেমিস্ট্রি হয়তো আমরা এখন পার্ট মাত্র 9টা ক্লাস নিচ্ছি, তোমাদের কাছে ছোটোই মনে হচ্ছে, হ্যাঁ, কিন্তু যখন আমরা 50টা ক্লাস অর্গানিক কেমিস্ট্রি কমপ্লিট করবো তোমার কাছে বিশাল সিলেবাস মনে হবে। তখন আসলে মেইন জিনিস ছাড়া তুমি কিচ্ছু মনে রাখবার দরকারও পড়বে না, মনে রাখবো না, তুমি নিজেই বলবো যে ওরে বাপ রে বাপ কীভাবে এত করা মনে রাখবো। আমরা যখন মেডিসিন পড়তেছিলাম, তো মেডিসিনে আমরা প্রথমে একটা রোগের যে কত ধরনের অল্টারনেটিভ ড্রাগস দেওয়া যায় সেই ড্রাগসের ডোজ সহ মুখস্থ করতাম। তার মানে মেডিসিনে ড্রাগ মুখস্থ করতাম, ড্রাগের ডোজ সহ মুখস্থ করতাম। প্রথম যখন একটা কোয়েশ্চেন পড়তেছি, একটা কোয়েশ্চেনই তো সহজে মনে রাখা যাবে, পড়তাম। কিন্তু যখন 10টা কোয়েশ্চেন পড়তাম ওই কোয়েশ্চেনটা ভুলে যাচ্ছি, এরকম 20টা কোয়েশ্চেন পড়লে ওইটা ভুলে যাচ্ছে। এমন একটা সময় এসে পরীক্ষার সময় যখন চলে আসে, আরে কি ড্রাগের ডোজ মনে রাখবো, শুধু ড্রাগ মনে রাখবো, তখন চিন্তা করি যে ডোজ বাদ, যে 400 mg দিব না 500 mg সেটা বাদ, কী ড্রাগস দিব এই রোগের জন্য সেটা মনে রাখতাম। এখন পরীক্ষার সময় প্রিপারেশন নিচ্ছি পরীক্ষার আগের দিন, আরে হায় হাল্লা এত ড্রাগ মনেও থাকতেছে না, ডোজ তো বাদই। তার মানে একটা রোগের জন্য একটা ড্রাগ মনে রাখি, এখন এই রোগের এই ড্রাগ আর সব বাদ। তাহলে দিন শেষে কিন্তু আমরা এই শত ড্রাগ শিখি, দিন শেষে একটা রোগের একটা ড্রাগ মনে রাখতেও খবর হয়ে যেত। অর্গানিক কেমিস্ট্রি তোমাদের সেম, তোমাদেরকে ব্লাস্ট খালি পড়াইলে হবে না, তোমার কোনটা পরীক্ষা আসবে সেটাই তোমাকে মাথা রাখতে হবে। হ্যাঁ, ব্লাস্ট পড়ে মাথা ছিঁড়ে পাগল হওয়ার কোনো প্রয়োজন নাই। তাই আমি যেভাবে পড়াই তুমি সেভাবে পড়তেই থাকো। এর বাইরে যদি কিছু আসে আমাকে বলিও, আমি মিস্টার, এর বাইরে যদি কিছু আছে এর জন্য দায়ী থাকবো, অসুবিধা নাই। হ্যাঁ, কিন্তু যা পড়াই তা কিন্তু পড়বা। আমি তোমাদেরকে এক্সট্রা যা পড়াবো ওইটা পরীক্ষা লাগবে বলে পড়াবো, এবং এক্সট্রা কিছু পড়ালে ইন্টারেস্টিং দেখে পড়াবো। কিন্তু আজে বাজে পড়া, বিশাল পড়া, তোমাদের মাথা খাওয়ার জন্য পড়ানোর কোনো প্রয়োজন। অনেকে মনে করে এই স্যার তো অনেক কিছু পড়াইছে, আরে এই স্যার অনেক কিছু পড়াইছে, ওটা কাজে লাগবে না। তো কাজে যেটা লাগবে সেটা তুমি জানলেই হবে। এক্সট্রা পড়ে তোমার মাথা নষ্ট করার কোনো প্রয়োজন নাই। এক্সট্রা পড়ালে কি স্যার ভালো হয়ে যায় নাকি? স্যার ভালো হবে তার কোয়ালিটিতে, তার কোয়ান্টিটি না। কোয়ান্টিটি আলাদা হিসাব, কোয়ালিটি হচ্ছে মেইন জিনিস, এটা তোমাকে বুঝতে হবে। চলো, অ্যালকেনের প্রস্তুতি। তো অ্যালকেন আমরা কীভাবে প্রস্তুতি করতে পারি? প্রথম হচ্ছে যে বিক্রিয়াগুলো দিয়ে আমরা অ্যালকেন প্রস্তুত করব। 1 নম্বর বিক্রিয়া হচ্ছে ডি, সকল নামদারি বিক্রিয়া মাথায় রাখবা। যে বিক্রিয়াগুলো নামদারি মানে নাম আছে সেগুলো মাথায় রাখবা। যেমন এটা একটা নামদারি বিক্রিয়া, ডি কার্বোস্কিলেশন বিক্রিয়া, ডি কার্বোস্কিলেশন বিক্রিয়া, ডি কার্বোস্কিলেশন বিক্রিয়া। তো ডি কার্বোস্কিলেশন মানে কি? দেখো ডি মানে হচ্ছে, এখানে দেখো ডি মানে হচ্ছে 9, আবার আরেকটা ডাই আছে, হ্যাঁ, সেটা আলাদা হিসাব, ডাই মানে কিন্তু ডাবল, এটা মাথা রাখবে। হ্যাঁ, এখানে কিন্তু আমরা নাই বলছি, ডিই, এখানে ডিই। আর কার্বোস্কিলেশন, এখানে সন মানে নাউন, তাহলে কার্বো মানে হচ্ছে কার্বন, তাহলে ডি কার্বোস্কিলেশন মানে হচ্ছে কার্বন নাই বিক্রিয়া। আসলে এখানে কার্বন নাই না, কার্বন কমে যাবে, তাই এই বিক্রিয়ার নাম দিচ্ছি কি ডি কার্বোস্কিলেশন বিক্রিয়া। যেহেতু এই বিক্রিয়ায় কার্বন কমে যাবে, যে বিক্রিয়া কার্বন কমে যায় তাদেরকে বলা হয় অবরোহী বিক্রিয়া। মানে অবরোহী মানে উপর থেকে নিচে নেমে যাওয়া, পর্বত থেকে নিচে নামলে এটাকে বলা হয় অবরোহী, তাহলে এটাকে বলা হয় অবরোহী বিক্রিয়া। আর ইংলিশে বলা হয় স্টেপ ডাউন, অবরোহী বা স্টেপ ডাউন বিক্রিয়া। ওকে, তো ডি কার্বোস্কিলেশন বিক্রিয়া আসলে কাদের মধ্যে হয়? বলতেছে যে জৈব অ্যাসিডের লবণের সাথে যদি সোডালাইম মিশ্রিত করি তাহলে অ্যালকেন পাওয়া যাবে। আমরা একটু দেখি, আমরা একটা জৈব অ্যাসিডের লবণ দেখি, সেখানে সোডালাইম মিশ্রিত করলে কিভাবে অ্যালকেন পাওয়া যাবে। তাহলে দেখো, জৈব অ্যাসিড মানে হচ্ছে আর গ্রুপ থাকবে, COOH থাকবে, COOH থাকবে, আর তার লবণ যদি হয় এসটা উঠে যাবে, লবণের সোডিয়ামটা বসবে, এটাই হচ্ছে জৈব অ্যাসিডের লবণ। তার মানে জৈব অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে জৈব অ্যাসিডের লবণ পাওয়া যায়। কীভাবে দেখো, আর COOH, এটা হচ্ছে জৈব অ্যাসিড, তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে দাও, পেয়ে যাবা, এই দেখো হাইড্রোক্সাইডের OH আর অ্যাসিডের H মিলে পানি হয়ে যাবে, পানি বের হয়ে গেল আর থাকবে কি আর COON, এটাই হচ্ছে জৈব অ্যাসিডের লবণ। বলা হচ্ছে জৈব অ্যাসিডের লবণের সাথে যদি সোডালাইম দিই, এখন বলা হচ্ছে যে স্যার সোডালাইম কি? তাহলে সোডালাইম কি? তাহলে দেখো আর COON, আগে জৈব অ্যাসিডটা লিখি, এটা হচ্ছে জৈব অ্যাসিড। আর সোডালাইম কি? সোডালাইম হচ্ছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ, সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড। এখানে ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে নিরোধক মানে কি? যারা পানি শোষণ করে, পানি গ্রাসী,
এখানে ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে নিরোধক। এই বিক্রিয়া যদি পানি আসে, সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে প্রোডাক্ট আরেকটা দিয়ে দিবে, আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট আসবে না। তাই সোডিয়াম যেন পানির সাথে বিক্রিয়া না করতে পারে, তাই পানির সাথে বিক্রিয়া না করার জন্য আমি নিরোধক দিয়ে দিছি ক্যালসিয়াম অক্সাইড, এটাকে বলবো আমরা নিরোধক। ওকে, প্রশ্ন তোমার স্যার নিরোধক কি আর আছে? হ্যাঁ, নিরোধক আরও আছে। Fe2O5, ওয়াটার সোডিয়াম বাই সালফেট, সালফিউরিক অ্যাসিড, ক্যালসিয়াম ক্লোরাইড, এগুলোও নিরোধক, তুমি মনে রাখতে পারো। নাইস টু নো। আচ্ছা, এখন আসো, আমরা দিলাম নিরোধক, তাহলে এখানে বিক্রিয়ার পানি আসবে না। পানি না আসলে তাহলে এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ফেলবে। বিক্রিয়া করে কী করবে দেখো, বিক্রিয়া করে কী করবে, এই এতটুকু অংশ এক হয়ে যাবে, এতটুকু অংশ এক হয়ে যাবে। এই আর গ্রুপ মানে আমরা বসছি অ্যালকাইল গ্রুপ, তাই না? অ্যালকাইল গ্রুপ মানে CnH2n+1। এই আর গ্রুপ এখানে +1, আমাকে বানাবো +2, এই আর একটা হাইড্রোজেন ঢুকে গেলে +2 হয়ে যাবে। এই আর গ্রুপের সাথে হাইড্রোজেন বসে গেলে অ্যালকেন হয়ে যাবে, তখন সে হয়ে যাবে আর গ্রুপ। আর এই হাইড্রোজেনটা আর এর সাথে বসে গেল, পেয়ে গেলাম অ্যালকেন। তো অ্যালকেন পেয়ে গেলে আর এখানে কি হবে, এদেরকে গনে বসায় দাও। দেখো সোডিয়াম একটা, দুইটা, অক্সিজেন এখানে দুইটা, একে তিনটা, আর কার্বন একটা, মানে সোডিয়াম কার্বনের হয়ে যাবে। তাহলে এগুলোকে বলে বাই প্রোডাক্ট, Na2CO3 বাই প্রোডাক্ট। এটাই হচ্ছে আমার মেন প্রোডাক্ট বা অ্যালকেন। তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় আমরা অ্যালকেন পেয়ে গেলাম। প্রশ্ন হচ্ছে যে স্যার অ্যালকেন যে পেলাম, সেই অ্যালকেনটা আসলে কি অবরোহী অ্যালকেন পেয়েছি কিনা, মানে নিম্নমানের অ্যালকেন পেয়েছি কিনা। নিম্নমান বলতে আগে যত কার্বন ছিল তার থেকে কম কার্বন বিশিষ্ট অ্যালকেন পেলাম কিনা। তাহলে দেখো, আগে এই আর গ্রুপ সাথে এক্সট্রা একটা কার্বন ছিল, এখন দেখো এক্সট্রা কার্বনটা আর আসে নাই, শুধু আর গ্রুপ আর হাইড্রোজেন আসছে, এক্সট্রা কার্বনটা এখানে চলে গেছে। তো যার কারণে কার্বন একটা কমে গেছে। কার্বন কমে যায় বলে এটাকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বা অবরোহী বা স্টেপ ডাউন বিক্রিয়া বলা হয়। সবাই এটা বুঝছো কিনা একটু আমাকে বলো, বুঝলে আমাকে ক্লিয়ার করো। সবাই বুঝছো কিনা ক্লিয়ার করো তাড়াতাড়ি। হ্যাঁ, মর্শিও বলতেছে ক্লিয়ার, বাকিদের কি অবস্থা? হ্যাঁ, আমিদা বুঝছো বলতেছে, হ্যাঁ সাজ্জাদ ক্লিয়ার, ওকে, অর্ফা বলতেছে বুঝছি। তাহলে এখন আমরা আর গ্রুপের পরিবর্তে অন্য কাউকে নিই, আর গ্রুপের পরিবর্তে অন্য কাউকে, তাহলে অন্য কাকে নিব? দেখো আমার এখানে যে থাকবে, এখানে আর গ্রুপটা যে থাকবে সে কিন্তু এখানের অ্যালকেন হবে, এই কার্বনটা কিন্তু আর আসবে না। তাহলে এরকম আমি কাউকে নিয়ে একটু দেখি। দেখো মনে করো আর গ্রুপের পরিবর্তে আমি নিলাম হচ্ছে দেখি CH3, তাহলে কি আসলো CH3, আর এখানে আসলো COO Na। তাহলে এখন দেখো CH3 এর সাথে হাইড্রোজেন যোগ করলে আমরা জানি মিথেন পেয়ে যাবো। তার মানে তোমার যখন মিথেন চাইবে পরীক্ষায় উৎপাদ, তখন তুমি CH3 গ্রুপটা নিয়ে কাজ করবা। সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, তো আমরা জানি যে এই হাইড্রোজেন আর CH3 গ্রুপটা একসাথে হয়ে CH4 হয়ে যাবে আর Na2CO3 হয়ে যাবে। এরকম তোমার এখানে মিথেন চাইলে এখানে CH3 নিবা, ইথেন চাইলে এখানে ইথাইল নিবা, প্রোপেন চাইলে প্রোপাইল নিবা, যেটা চাইবা সেটা এখানে নিবা, একটা হাইড্রোজেন কম দিয়ে এই বাকি অংশটা এখানে যুক্ত করে দিবা। বিক্রিয়া করা শেষে হাইড্রোজেনটা যুক্ত হয়ে অ্যালকেন হয়ে যাবে। ক্লিয়ার সবাই? ওকে, তাহলে আমরা অ্যালকেন পেলাম। তার মানে অ্যালকেনের এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়াকে আমরা বলবো নিম্নতর অ্যালকেন পাওয়ার পদ্ধতি। নিম্নতর মানে কার্বন সংখ্যা কম আর কি, নিম্নতর অ্যালকেন পাওয়ার পদ্ধতি। এখন তোমাদের প্রশ্ন হতে পারে স্যার নিম্নতর অ্যালকেন পেয়ে গেলাম, উচ্চতর অ্যালকেন পাবো না? নিম্নতর অ্যালকেন পেয়ে গেলাম, উচ্চতর অ্যালকেন কি পাবো না? হ্যাঁ, উচ্চতর অ্যালকেন পাওয়ার পদ্ধতি এখন শিখাবো। তাহলে সবাই ক্লিয়ার? ওকে, সবাই একটু সবাইকে বলে দাও যে আমরা কি পড়তেছি, একটু জানাই দাও সবাইকে। চলো এবার আসো পরেরটা। পরেরটা হচ্ছে উডস বিক্রিয়া। উডস আগের বিক্রিয়ার বিপরীত, ডিকার্বক্সিলেশনের বিপরীত বিক্রিয়া হচ্ছে উডস বিক্রিয়া। এটাকে তাই আমরা বলবো উচ্চতর অ্যালকেন পাওয়ার পদ্ধতি। উচ্চতর অ্যালকেন পাওয়ার পদ্ধতি। সবাই স্যারের জন্য একটু বেশি দোয়া করবা। হ্যাঁ, স্যারের সামনে পরীক্ষা, ইনশাল্লাহ সবাই দোয়া করবা। অ্যালকেন পাওয়ার পদ্ধতি পরীক্ষা রেখে শুধু তোমাদের টানে ক্লাস নিচ্ছি, শুধু
তার বিনিময়ে তোমাদের দোয়া চাই, আর কিছুই না। তো উচ্চতর অ্যালকেন পাওয়ার পদ্ধতি, যেহেতু এটা উচ্চতর, তার মানে এটা আরোহী, মানে পর্বতের উপরে উঠে যাচ্ছে, এটা ছোট থেকে বড় হয়ে যাচ্ছে, তাই এটাকে আমরা বলবো আরোহী বিক্রিয়া, আরোহী। এবং আবার বলতে পারি এটাকে স্টেপ আপ বিক্রিয়া, স্টেপ আপ বিক্রিয়া। ওকে, তো চলো উডস বিক্রিয়াটা কীভাবে হয়। উডস বিক্রিয়া হবে যে অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়ামের বিক্রিয়া। হ্যাঁ, তাহলে উডস বিক্রিয়া কাদের মধ্যে হবে? অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড মানে হ্যালোজেন গ্রুপ থাকবে আর কি, হ্যালাইড মানে অ্যালকাইল হ্যালাইডের সাথে তুমি যখন সোডিয়াম বিক্রিয়া করবা, তবে মাথা রাখতে হবে শুষ্ক ইথার ব্যবহার করতে হবে। শুষ্ক ইথার বা ড্রাই ইথার বিক্রিয়ার মাধ্যমকে নিরপেক্ষ রাখার জন্য, শুষ্ক ইথার, তাহলে বিক্রিয়ার মাধ্যম নিরপেক্ষের জন্য শুষ্ক ইথার, এগুলো পরীক্ষায় এগুলোর এমসিকিউর জন্য দরকার, বিক্রিয়ার মাধ্যম নিরপেক্ষ রাখার জন্য। আর ইথার নিরপেক্ষ হিসেবে কাজ করে, নিরপেক্ষ রাখার জন্য শুষ্ক ইথার ব্যবহার করা হয়। তো অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি তুমি সোডিয়াম ব্যবহার করো শুষ্ক ইথার উপস্থিতিতে, তাহলে তুমি পাবো হচ্ছে অ্যালকেন। কি পেয়ে যাবা? অ্যালকেন। ওকে, তাহলে কিভাবে পাবো আমরা এখন বিক্রিয়া চলে যাই, যে আমরা এই কথাটা লিখলাম যে এটা প্রমাণ কিভাবে করব। তো চলো, তুমি আগে একটা অ্যালকাইল হ্যালাইড নাও। অ্যালকাইল গ্রুপ মানে আর নিলে আর, হ্যালাইড মানে যে কোনো হ্যালোজেন, মনে করো তুমি ক্লোরিন নিলে ক্লোরিন, ব্রোমিন নিলে ব্রোমিন। ওকে, নিলে সোডিয়াম, তো আমাদের অ্যালকাইল হ্যালাইডটা মূলত 2 মোল লাগবে। তুমি একসাথে 2 মোল নিলেও পারো, অথবা তুমি ভেঙে 2 মোল নিলেও পারো। আমি যেমন ভেঙে লিখতেছি তোমাদের বোঝার জন্য, এভাবে অ্যালকাইল হ্যালাইড 2 মোল নিলে হবে। এটাকে আমি উল্টোভাবে লিখছি, ক্লোরিনকে আগে দিছি আরকে পরে দিছি, কোনো সমস্যা নেই। তারপর দিলে তুমি শুষ্ক ইথার বা ড্রাই ইথার, তুমি দিলা শুষ্ক ইথার, একদম সহজ বিক্রিয়া। তো কি হবে এখানে? কিছুই হবে না, তুমি দিবে 2 মোল RCl নিলে 2 মোল সোডিয়াম লাগবে, নিলে এই 2টা সোডিয়াম 2টা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? 2 মোল সোডিয়াম ক্লোরাইড তৈরি করে ফেলবে, 2 মোল সোডিয়াম ক্লোরাইড। তো তুমি আলটিমেটলি দেখতেছো সোডিয়াম ক্লোরাইড চলে গেলে আর থাকবে এখানে আর গ্রুপ, এখানে আর গ্রুপ। তো আর গ্রুপ মানে অ্যালকাইল গ্রুপ, তাহলে অ্যালকাইল গ্রুপ যুক্ত হয়ে কী হবে? অ্যালকেন। আর মানে CH3 ধরলে ইথেন হয়ে যাবে, এরকম আর কি। তো আমরা একটা উদাহরণ দিই তাহলে উদাহরণ দিই। তো উদাহরণ হচ্ছে আর এর পরিবর্তে নিলাম মনে করো CH3, আর এখানে দিলাম Cl প্লাস সোডিয়াম প্লাস Cl আর ড্রাই ইথার বা শুষ্ক ইথার। এখন তোমরাই পারবা যে কি হবে, তো এগুলো বিক্রিয়া করে ফেলবে। এটা CH3 নাও, এগুলো বিক্রিয়া করে ফেললে CH3 মিলে এখানে হবে সোডিয়াম ক্লোরাইড বের হয়ে যাবে, সোডিয়ামের সাথে ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড, আর CH3 মিলে হবে CH3 মানে ইথেন। তার মানে তুমি বুঝলা কি বুঝছো? যেটা বুঝছো সেটা হচ্ছে দেখি এই CH3Cl মানে এখানে 1 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড ছিল, উৎপাদ হয়ে গেছে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন। তার মানে 1 কার্বন থেকে 2 কার্বন হয়ে গেছে, 2 কার্বন থেকে হবে 4 কার্বন, তাহলে কত বলতেছি? 2 কার্বন থেকে হবে 4 কার্বন, 3 কার্বন থেকে হবে 6 কার্বন। এরকম এই পদ্ধতিতে জোড় অ্যালকেন তুমি তৈরি করতে পারবা। এবং এটাতে যেহেতু অ্যালকেনের নাম্বার বেড়ে যাচ্ছে 2 থেকে 4, 1 থেকে 2, 3 থেকে 6, 4 থেকে 8, তাই এটাকে উচ্চতর অ্যালকেন পাওয়ার পদ্ধতি বলতেছি। সবাই ক্লিয়ার কিনা? উচ্চতর অ্যালকেন পাওয়ার পদ্ধতি পারবা কিনা? তাহলে তোমার পরীক্ষা চাইতে পারে যে বিউটেন তৈরি করো, বিউটেন মানে 4 তৈরি করতে বলছে, তাহলে তোমাকে এখানে নিতে হবে 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড, 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড নিলে তুমি পাবা বিউটেন। এগুলো পাশে প্র্যাকটিস করলে মাথায় চলে আসবে। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, ক্লিয়ার কিনা? হ্যাঁ, RCl 2টা কেন নিল? দেখো 2টা নিলে তোমার ওই 2টা যুক্ত হয়ে CH3 অপজিষ্ট থেকে যাবে, মানে অ্যালকেন পেয়ে যাবে। হ্যাঁ, শারমিন হাজার বলতেছে ক্লিয়ার। বাকিদের কি অবস্থা একটু তাড়াতাড়ি জানাও। ওকে, সবাই বলতেছে ক্লিয়ার। একটা কার্বন বানানোর জন্য তো তোমাকে ডিকার্বক্সিলেশন শিখিয়ে দিছি একটা কার্বনের জন্য, আর একাধিক কার্বনের জন্য হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। তাহলে আমাদের মাথা রাখতে হবে এই উডস বিক্রিয়ার ক্রাইটেরিয়া কি। তাহলে হ্যাঁ, উডস বিক্রিয়ার নর্মাল ক্রাইটেরিয়া কি? তাহলে ক্রাইটেরিয়াগুলো একটু রেখো। 1 নম্বর হচ্ছে উডস বিক্রিয়া দিয়ে কখনো তুমি মিথেন তৈরি করতে পারবা না, তাহলে ক্রাইটেরিয়া 1 হচ্ছে কখনো মিথেন তৈরি করা সম্ভব না।
কখনো মিথেন তৈরি সম্ভব না, তৈরি সম্ভব নয়। 1 নম্বর ক্রাইটেরিয়া। 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে যে এখানে অ্যালকাইল হ্যালাইড যেটা আছে সেই অ্যালকাইল হ্যালাইডের এই কার্বনের সাথে সিএল ছিল, আর এখানে ছিল 3টা হাইড্রোজেন, মানে CH3Cl নিয়েছিলাম। আর 3টা হাইড্রোজেন না থেকে যদি 3টা আর গ্রুপ আসে, মানে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এটাকে 3 ডিগ্রি বলতে পারবা, অথবা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডকে এভাবে লিখতে পারবা আর গ্রুপ দিয়ে বা CH3 লিখে, এটাও লিখতে পারবা, অথবা এভাবে লিখতে পারবা। এগুলোকে সব 3 ডিগ্রি বলা যায়, হ্যাঁ, সবাইকে 3 ডিগ্রি বলতে পারবা। তো বলতেছে এই 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড উডস বিক্রিয়া দিবে না, তাহলে উডস বিক্রিয়া মিথেন তৈরি করা সম্ভব না। আর 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এটাকে বলবো হচ্ছে যে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এই বিক্রিয়া দিবে না, এই বিক্রিয়া দিবে না। তাহলে এটা চলে গেল, বিক্রিয়া দিবে কারা, দিবে না কারা, আমরা বুঝে গেলাম, শেষ। এবং 3 নম্বর প্রশ্নটা মাথা রাখবা, সেটা হচ্ছে দেখি জোড় অ্যালকেন তৈরি, জোড় মানে জোড়া জোড়া অ্যালকেন আর কি, হ্যাঁ, জোড় অ্যালকেন তৈরির উত্তম পন্থা, জোড় অ্যালকেন তৈরির উত্তম পন্থা। তবে বিজোড় অ্যালকেন তৈরি করতে চাইলেও পারবা, আমি দেখাই দিব। জোড় অ্যালকেন তৈরির উত্তম পন্থা, জোড় অ্যালকেন আর বলবা উচ্চতর অ্যালকেন, জোড় অ্যালকেন তৈরির এবং উচ্চতর অ্যালকেন তৈরির উত্তম পন্থা, এই 3টা কথা মাথা রাখবে। উচ্চতর অ্যালকেন তৈরির উত্তম পন্থা, শেষ। তার মানে আমরা পেয়ে গেলাম কি, উডস বিক্রিয়া কিভাবে উচ্চতর অ্যালকেন তৈরি করে। সবাই ক্লিয়ার কিনা? এখন তোমার প্রশ্ন হচ্ছে, স্যার আমি জোড় অ্যালকেন তৈরি করবো না স্যার, আমি বিজোড় তৈরি করবো, বিজোড় তৈরি করবো, তখন কি করবা? তাহলে এবার বিজোড় দেখাই দিই, হ্যাঁ। তবে বিজোড়টা যেটা, এটা হচ্ছে দেখি অ্যাপ্রুভাল না, হ্যাঁ, এটা স্বীকৃত না, এটা মানুষ বের করছে আর কি নিজেরা। আসলে বিজোড় অ্যালকেন সে বিক্রিয়া দিতে চায় না। তো কিভাবে বিজোড় অ্যালকেন তৈরি করবা, উডস বিক্রিয়ার মাধ্যমে তুমি কিভাবে বিজোড় অ্যালকেন তৈরি করবে শিখে রাখো, বইতে নাই, শিখে রাখো। বিজোড় অ্যালকেন তুমি কিভাবে তৈরি করবা। তাহলে এবার আসো বিজোড় অ্যালকেন তৈরির প্রক্রিয়া। বিজোড় অ্যালকেন তৈরি করতে হলে অ্যালকাইল হ্যালাইড দুই রকম নিবা। কয় রকম? 2 রকম। একই রকম অ্যালকাইল হ্যালাইড নেওয়া যাবে না, আগে দিতে দুটোটা একই রকম নিছি। তাহলে কেমন নিবে আমি দেখাই দিই। মনে করে এখানে যদি CH3 নাও, CH3Cl, তারপর সোডিয়াম নিলা, এখানে কখনো আর CH3 এখানে নেওয়া যাবে না, এখানে নেব হচ্ছে C2H5 বা C3H7, মানে এই গ্রুপ দুটো ভিন্ন হবে। তাহলে তুমি বিজোড় অ্যালকেন পাবা, মাথা রাখবে এটা। ড্রাই ইথার দিবা, তাহলে তুমি বিজোড় অ্যালকেন পাবা। তবে কথা আছে, বিজোড় অ্যালকেন একা পায় না, বিজোড় অ্যালকেন একা পায় না, 3টা উৎপাদ একসাথে পাওয়া যায়। কিভাবে? দেখো, এ নিজে আগে বিক্রিয়া করে, এ নিজে বিক্রিয়া করে, এ নিজে এভাবে আসতে পারে। দেখো CH3 সম্ভাব্যতার মতো, CH3 মানে সে ক্লোরিনকে ছেড়ে দিয়ে এ নিজে একবার আসলো, আবার আরেক পাশে সে নিজে আবার এসে যুক্ত হলো, এরকম হতে পারে। একইভাবে এই মিস্টারও সেম, ক্লোরিনকে ছেড়ে দিয়ে সে নিজে যুক্ত হতে পারে, C2H5। তার মানে এটা নিজে যুক্ত হওয়ার একটা ক্যাপাসিটি আছে, হ্যাঁ, এটা নিজে যুক্ত হওয়ার ক্যাপাসিটি আছে। তাহলে নিজে 2 পাশে যুক্ত হয়ে গেল। আবার বলতেছে এ আর এও যুক্ত হইতে পারে, যখন সোডিয়াম ক্লোরিনে বিক্রিয়া করে আবার এখানে চলে আসবে, তখন কি বলতেছে, তখন আমরা বিজোড় অ্যালকেন পাবো। এরা কিন্তু জোড়, কিন্তু যখন এই দুটো যুক্ত হয়ে গেল তখন পেয়ে গেলাম বিজোড়। এই হচ্ছে কথা আর কি, যে বিজোড় অ্যালকেন পেতে হলে আমাকে কি করতে হবে, জাস্ট এটাই হচ্ছে কথা, যে আমাকে জোড় অ্যালকেনও বের করতে হবে, জোড়টাও পাবো, সাথে বিজোড়টাও পাবো। তো যারা বুঝছো একটু ক্লিয়ার লিখে দাও, কঠিন কিছুই না, আমি আবার বলে দিচ্ছি। এ নিজে 2 পাশে যুক্ত হওয়ার ক্ষমতা আছে, হ্যাঁ। তো যখন তুমি বিজোড় অ্যালকেন পাবা, সে নিজে 2 পাশে যুক্ত হয়ে তৈরি করবে একবার, এও নিজে 2 পাশে যুক্ত হয়ে তৈরি করে একবার, আবার এ মারামারি করে যুক্ত হয় আরেকবার, আর মাঝখান তো সোডিয়াম ক্লোরাইড অবশিষ্ট বাই প্রোডাক্ট হিসেবে বের হয়ে যায়। তাহলে আমরা এতটুকু ক্লিয়ার কিনা? শেষ। তাহলে আমাদের উডস বিক্রিয়া শেষ। অ্যালকেন প্রস্তুতির জন্য এই 2টার বাইরের বিক্রিয়া আমি মনে করি আর তোমাদের প্রয়োজন নাই, তবে আমি আরও 2-4টা শিখিয়ে দিব জাস্ট তোমাদের বোঝার জন্য। বোঝা গেছে? ইসরাত ইসা দেখছো আমাদের জন্য কত মায়াস, তার মাথা ব্যথা করতেছে, আল্লাহ তার মাথা ব্যথা ঠিক করে দিক। আর সে আচ্ছা, মাথা ব্যথা ওষুধের জন্য প্রয়োজন, আমাকে নক দিও,
তারপরে সে ক্লাসটা কিন্তু করতেছে শুধু ক্লাসের টানে। সবাই ক্লিয়ার? ওকে, তার মানে আমরা অ্যালকেন পেয়ে গেলাম। এখন যে বিক্রিয়াগুলো শিখাবো এগুলো যে তোমাদের মাথা রাখতে হবে অ্যালকেন প্রস্তুতির জন্য এমন না, শুধু এই দুইটা মাথা রাখলেই হবে। বাকি বিক্রিয়াগুলো হচ্ছে দেখি অটোমেটিকলি তুমি এমনি মাথায় থাকলো না এমনি শিখে রাখলা। তো এর মধ্যে একটা শিখে রাখিও, এখন যেটা শুরুতে দেখাবো সেটা একটা নামধারী বিক্রিয়া, এটা পরীক্ষা আসে। ক্লিমেনসন বিজারণের মাধ্যমে অ্যালকেন তৈরি। যদিও এটা আমি অ্যালডিহাইড অংশে পড়াই, তো তাও তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি আগে ভাগে, একটু মাথা রাখো। ক্লিমেনসন বিজারণ, ক্লিমেনসন এটা একজন বিজ্ঞানীর নাম, ক্লিমেনসন বিজারণ। এই বিজারণের মাধ্যমে অ্যালকেন পাবো। ক্লিমেনসন বিজারণের মাধ্যমে অ্যালকেন প্রস্তুতি কি করব, অ্যালকেন পাবো। তাহলে দেখো এই যে অ্যালকেন পেয়ে যাচ্ছে কিভাবে, দেখো শুধু অ্যালকেন না, এটা থেকে আমরা টলুইন আসলে পেতে পারি। আচ্ছা আমি একটু দেখাই। ক্লিমেনসন বিজারণ দিবে কারা? যাদের কার্বনিল মূলক মানে সিও মূলকটা আছে তারা, মানে অ্যালডিহাইড অথবা কিটোন দিবে। আর এ পাশে থাকবে হচ্ছে হয় আর গ্রুপ না হয় CH3 গ্রুপ। আর গ্রুপ নিলে আর গ্রুপ নাও, সিএস নিলে সিএস নাও, অসুবিধা একটা নিলে হবে। তো তুমি এটা একটা অ্যালডিহাইড একটা অ্যালডিহাইডকে তুমি যখন বিজারণ করবা, বিজারণ মানে হাইড্রোজেন দিবে, এটা মাথা রাখবে, বিজারণ মানে হাইড্রোজেন দেওয়া। এবং এই হাইড্রোজেনটা আসে কোথায় থেকে? জিঙ্ক গাঢ় মার্কারি এবং গাঢ় HCl এর, জিঙ্ক মার্কারি এবং গাঢ় HCl এর মিশ্রণ থেকে। এটা হচ্ছে প্রভাবক মিশ্রণ থেকে হাইড্রোজেনটা আসে। এসে কি করে? এসে কিছুই করে না, একদম সহজ বিক্রিয়া, মাথা রাখবে। ক্লিমেনসন বিক্রিয়া দিয়ে কারা হয় অ্যালডিহাইড না হয় কিটোন, তারা দিবে। কি করে? এই ওটাকে নিয়ে যায় হাইড্রোজেন, এই ওটাকে হাইড্রোজেন নিয়ে ওকে পানি বানায়। ওকে কি বানায়? পানি। এটা মাথা রাখবা। যখন ওটাকে পানি বানায় কার্বনের হাত কয়টা খালি হয়ে গেল? 2টা। অক্সিজেন চলে গেলে কার্বনের কয়টা হাত খালি? 2টা। এই অক্সিজেনের 2টা হাত খালি, তখন 2টা এখান থেকে হাইড্রোজেন এসে কার্বনটার সাথে লেগে যায়। তাহলে 2টা হাইড্রোজেন এখানে লাগাই দাও, তাহলে কি হবে? এই দেখো আমি লাগাই দিচ্ছি, এই আর লিখলাম, এই কার্বনের 2টা হাইড্রোজেন দিয়ে দাও, এই 2 হাতে খালি হয়ে গেল, 2টা হাইড্রোজেন দিয়ে দিলাম, এই 2টা হাইড্রোজেন দিয়ে দিলাম, এবং সাথে আরেকটা হাইড্রোজেন আছে সেটা দিয়ে দিলাম। এটাকে আমি একটু ভেঙে লিখলে এভাবে লিখতে পারি আর CH2 আর এখানে H মানে CH3, এটাও লিখতে পারি। তার মানে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় কার্বনিল মূলক অ্যালকেনে পরিণত হয়। কার্বনিল মূলক অ্যালকেনে পরিণত হয়, মাথা রাখবে এটা। বুঝা গেছে সবাই এতটুকু? কার্বনিল মূলক অ্যালকেনে পরিণত হয়, হ্যাঁ মাথা রাখবা। তো কার্বনিল মূলক অ্যালকেন বলবা না, হাইড্রো কার্বনে পরিণত হয়। কার্বনিল মূলক হাইড্রো কার্বনে পরিণত হয়, কারণ সব জায়গায় যে অ্যালকেন হবে এমন না। ওকে ওকে, এখন আসো বলে স্যার আমাদের একটা উদাহরণ দেখেন। ওকে, উদাহরণ তুমি দেখো, CH3 নাও, আর এর পরিবর্তে CO নিলা আর H দিলা, আর এদিকে হচ্ছে দেখো মোট 4টা হাইড্রোজেন লাগে, 4টা হাইড্রোজেন, পানির জন্য 2টা আর এখানে CH2 জন্য 2টা। তো আমরা 4টা হাইড্রোজেন লাগে আমরা অলরেডি জানি, 4টা হাইড্রোজেন দিলাম। কোথা থেকে আসে সেটা? জিঙ্ক মার্কারি এবং গাঢ় HCl এর মিশ্রণ থেকে। গাঢ় HCl এর মিশ্রণ থেকে নিলা, নেওয়ার পর বলতেছে অক্সিজেন কি হবে? পানি হবে, দিলা পানি। এই অক্সিজেন পানি হয়ে গেলে কার্বনের 2টা হাত খালি, এই 2টা হাত খালি হয়ে গেল, এই হাত খালি হয়ে গেল, এই 2 হাতে 2টা হাইড্রোজেন এখান থেকে এসে যুক্ত হয়, এখান থেকে 2টা হাইড্রোজেন কার্বনের সাথে যুক্ত হয়। তখন কি হবে? তখন দেখো CH3 দিলা, আর এদিকে CH2 আর এখানে একটা H অলরেডি আছে, তাহলে CH3 মানে কি হয়ে গেল? এটা হয়ে গেল ইথানল থেকে ইথেন, ইথানল থেকে পাই গেলাম ইথেন। ক্লিয়ার সবাই? তো তুমি আর গ্রুপটা ইচ্ছে করলে বেনজিনের গ্রুপ নিতে পারো, আর গ্রুপটা ইচ্ছে করলে বেনজিনের গ্রুপ নিতে পারো, তাও হবে। দেখবা এবার অন্য যৌগ পেয়ে যাবা, টুলুইন পেয়ে যাবা। টুলুইন পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা আসছিল যে বেঞ্জাল ডিহাইড থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে বেঞ্জাল ডিহাইড থেকে টুলুইন কোন বিক্রিয়ায় পাওয়া যায়? ক্লিমেনসন বিজারণ। তুমি একটু দেখো, বেঞ্জাল ডিহাইড হচ্ছে এটা, এই বেনজিন নিবা, এই বেনজিন নিবা, এটা হচ্ছে বেনজিন, আর অ্যালডিহাইড হচ্ছে এরকম COH, এটাকে বলে বেঞ্জাল ডিহাইড। বেঞ্জাল ডিহাইডের সাথে তুমি যদি কি নিবা? জাইমান হাইড্রোজেন থাকবে। আমাদের কোথায় থেকে আসবে? ক্লিমেনসনে বিজারণের জন্য হাইড্রোজেন আসছে, জিঙ্ক মার্কারি এবং গাঢ় HCl, গাঢ় HCl। এখন তুমি তো জানোই অক্সিজেন কি হয়ে যাবে? পানি হয়ে যাবে। অক্সিজেন চলে গিয়ে হাইড্রোজেন সেখানে এসে বসে যাবে, বসায় তো দেখো 2টা হাইড্রোজেন বসে গিয়ে আরেকটা হাইড্রোজেন এখানে আছে, CH3 হয়ে যাবে আর কি। তাহলে লিখে দাও
এই বেনজিন, আর এখানে CH2 আর সাথে আগে H আছে, তাই আমি একসাথে CH3 লিখে দিলাম, শেষ। তার মানে বেনজাইলডিহাইড থেকে টুলুইন প্রক্রিয়া যে প্রক্রিয়া পাই তার নাম হচ্ছে ক্লিমেনসন বিজারণ। দেখি সবাই এটা করো তো, আমি এটা এখন দিই, দেখি পারো কিনা, তোমাদের কি অবস্থা আমি দেখি। যদি কিটোন গ্রুপ নিয়ে কী হবে, কিটোন গ্রুপ, হ্যাঁ এখানে CH3 নিলাম, CO CH3, তাহলে কি পাবো বলো, খুব দ্রুত আনসার দিবা, হ্যাঁ জিঙ্ক মার্কারি গাঢ় HCl, কী পাবা তোমরা তাড়াতাড়ি মিলে ফেলো, যে এখানে কী পাবা, যে আমি এখন কিটোন নিলাম, এতক্ষণ অ্যালডিহাইড দিয়ে কাজ করছি, এখন কিটোন দিয়ে কাজ করব, যে কিটোন নিলে কী পাবা, কিটোন নিলে কী পাবা, এখানে পরীক্ষা আসবে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন, যা আসে তা বলে দাও। সবাই ক্লিয়ার? দেখি কাদের হয়েছে, ইয়েস লিখবে, হ্যাঁ যার হয়েছে আমি দেখি। এই অক্সিজেন পানি হয়ে যাবে, পানি দিয়ে দিলাম, এই কার্বনে 2টা হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে, তাহলে যুক্ত হয়ে গেলে CH3 CH2 আর আরেক পাশে CH3 আছে, ওকে। তার মানে এটা হবে, এটাকে হলো প্রোপেন। প্রোপেন কাদের হয়েছে বলো, প্রোপেন কার হয়েছে? আচ্ছা, যেহেতু কার্বনের মূলকটা, এই দেখো এটা হচ্ছে কার্বনের মূলকটা CH2 মূলক হয়েছে, CH2 মূলক, তাই এটা আরেকটা নাম হচ্ছে কার্বনের মূলককে মিথিলিন মূলকে পরিণত করার পদ্ধতি। মাথা রাখবে, এটাই মূলত তার নাম। CH2 মানে মিথিলিন মূলক। কার্বনের মূলক কোন বিক্রিয়ার মাধ্যমে মিথিলিন মূলকে পরিণত হবে, পরীক্ষা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমার মুখে যা বাইরে মানে এগুলো পরীক্ষা আসছে, তুমি এটা মাথা রাখবা। কার্বনের মূলক মিথিলিন মূলকে পরিণত হয় কোন বিক্রিয়ার মাধ্যমে? সহজ কথা হচ্ছে দেখি ক্লিমেনসন বিজারণের মাধ্যমে। তাহলে ক্লিমেনসনের কাজ কি? কার্বনিল নিয়ে কাজ করা। কীভাবে মাথা রাখবো? এই কতে ক্লিমেন, কতে কার্বনিল, লতে এই ল এখানেও আছে, মিলাই রাখবা, শেষ। সবাই এটা ক্লিয়ার কিনা আর সবার হয়েছে কিনা একটু জানাও তো দেখি। এই তো গুড, মিথিলা পারজানা বলতেছে প্রোপেন, মশিউর ওকে। আর বাকিদের কী অবস্থা? তাড়াতাড়ি, হ্যাঁ। আর তোমাদের সবাই একটু নিজেদের টাইমলাইনে শেয়ার করে দাও, হ্যাঁ। এত স্পেশাল লাইভ ক্লাসগুলো নিচ্ছি, তোমরা যদি নিজেদের টাইমলাইনে শেয়ার না করো কীভাবে হবে? একটু স্যারকে মনে রাখার জন্য হয়তো টাইমলাইনে শেয়ার করে দেওয়া উচিত নাকি? যেহেতু তোমাদের অফলাইন শুরু হয়ে যাচ্ছে, তোমরা অফলাইন মুখ হয়ে যাবে আস্তে আস্তে। স্যারের এরকম ক্লাসগুলো পেতে তোমরা নিজের টাইমলাইনে শেয়ার করে রাখো, স্যারকে যেন মনে থাকে আর কি। ওকে, সবাই বলতেছে ক্লিয়ার? ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ক্লিমেনসন, আরও অনেক বিক্রিয়া আছে, হ্যাঁ। কয়লাকে পোড়ায় বানাতে পারবো, কার্বন থেকে বানাতে পারবো, তারপর হচ্ছে কার্বন বিভিন্ন উৎপাদ থেকে বানাতে পারবো। তো আমরা চাচ্ছি না যে এত বিক্রিয়া দিয়ে তোমার মাথা নষ্ট করতে, যে সহজ বিক্রিয়াগুলো আপাতত মাথা রাখো, যেগুলো পরীক্ষা আসে আর কি, হ্যাঁ। হাবিজাবিগুলো তুমি পরীক্ষা অটোমেটিকলি এমনি জেনে যাবে, হ্যাঁ। এগুলো পানি বাদ, ওগুলো যেগুলো বাকি রাখছি আর কি, 2-1টা বিক্রিয়া। এখন আসো বিক্রিয়া, কী কী বিক্রিয়া দেয় অ্যালকেন, কী কী বিক্রিয়া দেয়। তাহলে অ্যালকেনের বিক্রিয়া সমূহ লিখে ফেলো। অ্যালকেনের বিক্রিয়া আসলে আলোচনা করতে গেলে এই অ্যালকেন নিয়ে 5টা-6টা ক্লাস নেওয়া যায়। এখন তোমাদের যদি এতই আলোচনা করে তোমার বোর হয়ে যাবে, তো আমি চিন্তা করি যে জিনিসটা তোমার দরকার সেই জিনিসটা আগে দিয়ে দিই, হ্যাঁ, সাপ্লাই দিয়ে দিই। পরবর্তীতে প্রয়োজন হলে বাকিগুলো নিয়ে সময় হলে কথা হবে, দেখা হবে বিজয়ে ইনশাল্লাহ। চলো, অ্যালকেনের বিক্রিয়া। তো অ্যালকেন কী কী বিক্রিয়া দেখায়? তো আমরা একটা ছন্দ মনে রাখবো, হ্যাঁ। ছন্দটা হচ্ছে দেখি, অসীম আসে প্রতি সোমবার। অসীম আসে প্রতি সোমবার, হ্যাঁ। প্রতি সোমবার অসীম আসে। তো অসীম এসে কি করে? আচ্ছা দেখো, এই যে অসীম আসে প্রতি সোমবার, আগে আমরা সহজগুলো একটু বলে ফেলি। প্রতি মানে সে প্রতিস্থাপন বিক্রিয়া দিবে, অ্যালকেনের একটা কমন বিক্রিয়া হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, সোম দন্তাস্য মানে হচ্ছে সে সমানুকরণ বিক্রিয়া দিবে, সমানুকরণ। আ মানে হচ্ছে যে অ্যারোমেটিক
অ্যারোমেটিকরণ, অ্যারোমেটিকরণ। আচ্ছা, অসীম না লিখে তাপস লেখো, হ্যাঁ, তাহলে এটা আরও একটা বিক্রিয়ার নাম দিয়ে দিতে পারবো। হ্যাঁ, তাপস আসে লেখো, তাপস আসে প্রতিসম্পারে। ত মানে হচ্ছে তাপীয় বিক্রিয়া, ত মানে হচ্ছে তাপীয় বিক্রিয়া। এখন স্যার তাপীয় বিক্রিয়া কারা কারা, তোমার প্রশ্ন হতে পারে। হ্যাঁ, তাপীয় বিক্রিয়া আবার দুই ধরনের পড়বো আমরা, একটা হচ্ছে দহন আর একটা হচ্ছে বিভাজন, দহন এবং বিভাজন। আচ্ছা, এবার চলো যে বিক্রিয়া দিয়ে আমরা শুরু করব, যেহেতু দহন বিভাজন লিখে ফেলছি সেটা দিয়ে শুরু করি, বাকিগুলো আমরা একটা একটা করে আলোচনা করব পরে। হ্যাঁ, তাহলে চলো দহন। দহন, অ্যালকেনকে দহন করলে পাওয়া যায়, দেখো আমরা তাপ পাই, তাপ মানে শক্তি পাই, তাই অ্যালকেন জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তাহলে চলো দহন বিক্রিয়া মাথা রাখবো। অ্যালকেনকে দহন করলে কি পাওয়া যায়, দেখো দহন দুই ধরনের। দহন মানে কি, অক্সিজেন দিব। দহন মানে কি দিব, অক্সিজেন দিব। হ্যাঁ, অক্সিজেন দিব দুই ধরনের, একটা হচ্ছে আংশিক জারণ হবে, আংশিক জারণ হবে, আরেকটা হচ্ছে পূর্ণ জারণ হবে দহনে। অক্সিজেন মানে জারণ, হাইড্রোজেন মানে বিজারণ, এটা মাথা রাখবে। হ্যাঁ, আরেকটা হবে পূর্ণ জারণ, আংশিক জারণ এবং পূর্ণ জারণ। এখন আসো মাথা রাখবা যে অ্যালকেন আংশিক জারণ করলে কি হবে। তো একটা অ্যালকেন নাও, মিথেন নাও মনে করো, এই মিথেন, তার যদি আংশিক জারণ করো তাহলে মাথা রাখবা মিথেন কার্বনটা কার্বন মনোক্সাইড হবে। আংশিক জারণে সবসময় কার্বন মনোক্সাইড হয়, হাইড্রোজেনটা পানি হবে। হাইড্রোজেন কয়টা আছে, 4টা, তার মানে 2 মোল পানি হবে। 2 মোল পানি লিখতে গিয়ে তুমি অক্সিজেন লিখে ফেলছো 2টা, আর কার্বন মনোক্সাইড বানাতে গিয়ে অক্সিজেন লিখছো 1টা, 3টা। আর তোমার এখানে অক্সিজেন আছে 2টা, তার মানে 1.5 মোল অক্সিজেন নিলে হবে, 1.5 মোল অক্সিজেন নিলে হবে। যদিও সমতা ম্যান্ডেটরি না তোমাদের বোঝার জন্য। হ্যাঁ, হাইড্রোজেন অক্সিজেন মিলালে হয়ে যাবে। তাহলে তোমাকে মাথা রাখতে হবে আংশিক জারণে কি হয়, কার্বন মনোক্সাইড, নট কার্বন ডাইঅক্সাইড। আংশিক জারণে কি হয়, কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড সম্পর্কে একটা গোপন তথ্য দিতে চাই। গোপন তথ্য হচ্ছে কার্বন মনোক্সাইড বডিতে কার্বন ডাইঅক্সাইডের চেয়ে 400 গুণ দ্রুত মিশে। দেহে কার্বন ডাইঅক্সাইডের চেয়ে 400 গুণ দ্রুত মিশে এবং মিশে রক্তকে দূষিত করে দেয়, দ্রুত মিশে। আর মিশার ফলে কি হয়, রক্তকে দূষিত করে দেয়, কারণ কার্বন মনোক্সাইড রক্তকে নষ্ট করে দেয়। রক্তকে দূষিত করে দিলে আলটিমেটলি 4-5 মিনিটের মধ্যে ওই মানুষটা মারা যাবে, 4-5 মিনিটের মধ্যে মানুষটা মারা যাবে। ঠিক, তাহলে কার্বন মনোক্সাইড থাকে কোথায়, সেটা হচ্ছে আবদ্ধ জায়গায়, যেমন পানির ট্যাঙ্কে থাকতে পারে, পুকুরের নিচের কাদার ভিতর থাকতে পারে, আবদ্ধ রুমে থাকতে পারে। তবে অনেকে তোমরা দেখো না যে সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে আর ফিরে আসলো না, কিরে কি হলো, দেখলো যে সেফটি ট্যাঙ্কের ভিতর সে পরিষ্কার করতে গিয়ে মারাই গেছে। সবাই তো ভয় পেয়ে যায়, কি হলো, এ তো ভূতে ধরছে। আসলে ভূতে ধরে নাই, তাকে কার্বন মনোক্সাইডে ধরছে। কি ধরছে, কার্বন মনোক্সাইডে। কার্বন মনোক্সাইড কি, কার্বন ডাইঅক্সাইড থেকে শক্তিশালী, তাই সে কার্বন মনোক্সাইড সেখানে গিয়ে তার ব্লাডে মিশে গেছে, না প্রশ্বাসের সাথে গিয়ে ব্লাডে মিশে গেছে, ব্লাডকে দূষিত করে দিছে এবং আলটিমেটলি সে মারা গেছে। কোনো ভূতে মারে নাই, তাকে কার্বন মনোক্সাইডে মারছে। তাহলে স্যার, তাহলে সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করবো না, ময়লা পানি খাবো? হ্যাঁ, পরিষ্কার করবে। কীভাবে করবা আজকে শিখে রাখো। সেফটি ট্যাঙ্কের ঢাকনা খুলে রাখবা, সেফটি ট্যাঙ্কের ঢাকনা খুলে রাখবা 1-2 দিন, দেন কার্বন মনোক্সাইড, এটা যেহেতু গ্যাস, চলে যাবে, দেন তুমি পরিষ্কার করবা। বুঝা গেছে কথা? কখনো আবদ্ধ সেফটি ট্যাঙ্ক প্রথম গিয়ে পরিষ্কার করবা না, তাহলে আবদ্ধ কার্বন মনোক্সাইড তোমাকে গ্রাস করে ফেলতে পারে, তোমার জীবন ঝুঁকিতে চলে যেতে পারে। সবাই বোঝা গেছে? এবং তোমাদের মুরব্বীদের, সিনিয়রদের, জুনিয়রদের সবাইকে ইনফরমেশান জানাই দিবা যে মইনুল স্যার বলছে এটা করতে, এভাবে থাকবেন আপনারা। ক্লিয়ার? ওকে, গেল হচ্ছে কার্বন মনোক্সাইড কখন পাবো, আংশিক জারণে। আর পূর্ণ জারণে পাবো কার্বন ডাইঅক্সাইড। পূর্ণ জারণে পাবো কি, কার্বন ডাইঅক্সাইড। তাহলে পূর্ণ জারণটা একটু দেখি আমরা। যে কোনো একটা হাইড্রোকার্বন নিলেই হবে, হাইড্রোকার্বন নিলা, অক্সিজেন দিলা, দেওয়ার পর তাকে পূর্ণ জারণ করবা। পূর্ণ জারণ করলে কার্বন ডাইঅক্সাইড হবে। কি হবে? কার্বন ডাইঅক্সাইড। বলো তো দেখি হাইড্রোজেন কয়টা আছে? হাইড্রোজেন কয়টা আছে? 4টা। তার মানে কয় অণু পানি হবে বলো তো দেখি, কমেন্ট করো তাড়াতাড়ি। হাইড্রোজেন 4টা হলে পানি কয় অণু? পানি হবে 2 অণু, তাই না? 4টা হাইড্রোজেন, 2 অণু পানি। তার মানে যাদের হচ্ছে ইয়েস লিখে ফেলো। এখন তুমি সমতা করো, সমতা তুমি পারবা।
দেখো এখানে অক্সিজেন নিচে 2টা আর এখানে অক্সিজেন 2টা, 4টা, তার মানে 2 মোল অক্সিজেন, 2 2 4 হয়ে গেছে। ওকে, তার মানে মিথেন পূর্ণ দহনে কার্বন ডাইঅক্সাইড, আংশিক দহনে কার্বন মনোক্সাইড, সকল অ্যালকেন এই বিক্রিয়া দিবে। তো আমি বাকিগুলো দেখাচ্ছি না, তোমরা পারার কথা। এই হচ্ছে সেটা। এখন বলো যে স্যার কার্বন মনোক্সাইড সম্পর্কে এত সুন্দর ইনফরমেশন দিলেন, কার্বন ডাইঅক্সাইড সম্পর্কে দিবেন না? হ্যাঁ নাও, ইনফরমেশনে আমি বুক মানে কি ইনফরমেশনের তথ্যের বই বলা হয় আমাকে, বুঝছো? তো তথ্য যা বলবো সেখান থেকে বেরোবো, অসুবিধা নেই। তুমি এটা লেখো, এটা কি করে? আগুন নিবাতে সহায়তা করে। আগুন নিবাতে সহায়তা করে, এটা মেডিকেল পত্র পরীক্ষা 2019-এ আসছে। আগুন নিবাতে সহায়তা করে, আগুন নিবাতে এটা কি করে? সহায়তা করে। আর এখানে সুন্দর তার বড় ভাই বসে আছে, সে কিন্তু আগুন জ্বালাতে সাহায্য করে। এটা নিবাতে, এটা হচ্ছে আগুন জ্বালাতে। দেখো এটা হচ্ছে আগুন জ্বালাতে সাহায্য করে। কি সুন্দর, একজন একজনের সাথে বসে আছে। আগুন জ্বালাতে সাহায্য করে, এগুলো জানবা, সাহায্য করে। ওকে, দেন দহন বিক্রিয়া গেল। এখন হচ্ছে তাপীয় বিয়োজন। দহন গেল, সবাই ক্লিয়ার কিনা? একটু ক্লিয়ার হলে সি লিখে দাও তো তাড়াতাড়ি। হ্যাঁ, এখন আসো তাপীয় বিয়োজন। তাপীয় বিয়োজন মানে অ্যালকেনগুলো তাপে বিয়োজিত হয়ে যাবে। তো অ্যালকেনগুলো তাপে বিয়োজিত হলে সে অ্যালকিন, অ্যালকাইন যে কোনোটাই তৈরি করতে পারে। আমি একটা দেখাই দিই। মনে করো আমি একটা অ্যালকেন লিখলাম 17 কার্বন বিশিষ্ট, তাহলে C17 17 2 34, 34 আর 2 36, আর Cl H2+2। তো এখানে যখন তুমি তাপ দিবে, আমরা জানি অ্যালকেন তাপ ছাড়া বিক্রিয়া করে না, কারণ সে প্যারাফিন। তাপ দিলে মনে করো সে একটা যৌগ তৈরি করলো, মনে করো ইথিন C2H4 আর কি। হ্যাঁ, ইথিন দিলাম, তাহলে বাকি থাকে কি? কার্বন 2টা নিয়ে নিলে আর থাকে 15টা, তাহলে C15H32 হবে। 15 2 30, 30 2 32। এখন দেখো তুমি মিলছে কিনা, দেখো এটা আর এটা সেম হয়ে গেছে, কিন্তু অ্যালকেন ভেঙে অ্যালকিন পেয়ে গেলাম, সাথে আবার অ্যালকেনও পেলাম। তাহলে অ্যালকেনকে এরকম তাপে বিভাজিত করা যায়, তো অ্যালকেন এটা তাপীয় বিভাজন বিক্রিয়া বলা হয়। পাইরোলিসিসও বলে অনেকে, পাইরোলিসিস। এরপরে আসো অ্যালকেনের পরের বিক্রিয়া আমরা ওখানে দেখছিলাম, সেটা হচ্ছে দেখি প্রতিস্থাপন বিক্রিয়া, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা মাথা রাখতে হবে, প্রতিস্থাপন বিক্রিয়াটা মাথা রাখতে হবে। প্রতিস্থাপন, এটা সবাই মনোযোগ দাও, সবাই একটু জানাই দাও, এই বিক্রিয়াটা ভর্তি পরীক্ষা আসে, সবাই একটু ফ্রেন্ডদেরকে জানাই দাও। অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়া মাথা রাখবে। অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়া এটা আর হচ্ছে যে এটার কিছু নাম আছে, এটার একটু বৈশিষ্ট্য দিয়ে দিই। অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়াটা 1 নম্বর হচ্ছে এটা আলোর উপস্থিতিতে হয়। কি হয়? আলোর উপস্থিতিতে হয়, আলোতে ঘটে, আলোতে ঘটে। মাথা রাখবা, আলোতে যারা ঘটে তারা যে মেকানিজম ফলো করে তাকে বলে ফ্রি রেডিক্যাল মেকানিজম। তাই এই বিক্রিয়ার মেকানিজম হচ্ছে ফ্রি রেডিক্যাল মেকানিজম। ফ্রি রেডিক্যাল মেকানিজম মাথা রাখবা, যারা আলোতে ঘটে বা ফ্রি রেডিক্যাল মেকানিজম দেখায় তারা হচ্ছে দেখি জিরো অর্ডার রিয়েকশন, জিরো অর্ডার রিয়েকশন শো করে, মানে শূন্যক্রম বিক্রিয়া। জিরো অর্ডার রিয়েকশন বাংলা বলা হয় শূন্যক্রম বিক্রিয়া, যেটা তোমরা ফার্স্ট পেপারে পড়ে আসছো, শূন্যক্রম বিক্রিয়া বলা হয় আর কি। আচ্ছা, আমি লিখে দিচ্ছি বাংলায়, এটাকে আবার বলে শূন্যক্রম, শূন্যক্রম বিক্রিয়া। এখন শূন্যক্রম বিক্রিয়া আবার কারা, সেটা সংজ্ঞা একটু দেখিয়ে দিই। যে বিক্রিয়া ঘনমাত্রার উপর নির্ভর করে না, ঘনমাত্রার উপর নির্ভর করে না, এরা আলোর উপর নির্ভর করে মূলত। হ্যাঁ, তারা হচ্ছে শূন্যক্রম বিক্রিয়া। এরা কিসের উপর নির্ভর করবে না? ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়, ঘনমাত্রার উপর নির্ভর করে না। শেষ। এই হচ্ছে যে আমার প্রতিস্থাপন বিক্রিয়া যেটা দেয় সেটার কিছু বৈশিষ্ট্য লিখলাম। এখন আসো সে প্রতিস্থাপন বিক্রিয়াটা কীভাবে ঘটে আমরা একটু দেখি। হ্যাঁ, সে প্রতিস্থাপন বিক্রিয়া কীভাবে ঘটে একটু আমরা দেখি। একটা অ্যালকেন নাও, এই হচ্ছে অ্যালকেন, মিথেন নিলাম আমি। সেই অ্যালকেনটা, এই অ্যালকেনটা, এই অ্যালকেনটা যদি তুমি সূর্যের আলোতে ক্লোরিন দাও, তাকে কি দিবা? ক্লোরিন। ক্লোরিন মানে ক্লোরিন গ্যাস। তাহলে Cl2কে ভেঙে লিখলাম, সূর্যের আলোকে H নিয়েও দেওয়া হয়, এভাবে দেওয়া হয় সূর্যের আলো। তখন এই দেখো একজনের জায়গায় এই হাইড্রোজেন এই ক্লোরিনের সাথে বিক্রিয়া করলে দেখো এই ক্লোরিন এই হাইড্রোজেনের জায়গায় আসবে, এই ক্লোরিন এই হাইড্রোজেনের জায়গায় আসবে,
এই হাইড্রোজেন এই ক্লোরিনের জায়গায় যাবে, তাই এটাকে বলতেছি এক্সচেঞ্জ বা প্রতিস্থাপন বিক্রিয়া। তো গেলে কি হবে, দেখো 3টা হাইড্রোজেন আছে, আর হ্যাঁ 3টা হাইড্রোজেন আছে, একটা ক্লোরিন চলে আসছে, 3টা হাইড্রোজেন একটা ক্লোরিন আর HCl তৈরি হলো। এই হচ্ছে দেখি প্রতিস্থাপন বিক্রিয়া। ততক্ষণ পর্যন্ত প্রতিস্থাপন বিক্রিয়া হবে, এই বিক্রিয়াটা চেইন বিক্রিয়া বলা হয়, বুঝছো? এই বিক্রিয়াকে কি বিক্রিয়া বলে? চেইন বিক্রিয়া। কারণ এই বিক্রিয়া ততক্ষণ পর্যন্ত ঘটবে যতক্ষণ পর্যন্ত হাইড্রোজেন শেষ হবে না। তাই এটার নাম দিছে চেইন বিক্রিয়া বা শিকল বিক্রিয়া, কারণ শিকলের হাইড্রোজেন শেষ হওয়া পর্যন্ত এটা ঘটতে থাকে, তাই এটা চেইন বিক্রিয়া নামে পরিচিত। ওকে, দেন তাহলে শিকলে আরও হাইড্রোজেন আছে, তার মানে এগুলো বিক্রিয়া করে ফেলবে। তাহলে আরও হাইড্রোজেনগুলোকে বিক্রিয়া করে শেষ করে দাও। 1 নাম্বার ধাপ গেল। 2 নাম্বার ধাপ, হাইড্রোজেন ক্লোরিন ছিল, আবার ক্লোরিন দিয়ে দাও, HNO কি করবে, এবার এখান থেকে একটা হাইড্রোজেন গিয়ে আরেকটা ক্লোরিন এখানে আসবে, এখানে এবার এটা এদের এক্সচেঞ্জের পালা। তাহলে কি হলো, কার্বন ক্লোরিন আসলো, হাইড্রোজেন আসলো, আর এদিকে হলো HCl, শেষ। এবার আসো 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে সেম। 3 নাম্বার হচ্ছে আমি উপরে লিখে দিই, যেহেতু নিচে তোমরা দেখবা না। 3 নাম্বার সেম। তাহলে কার্বন ক্লোরিন আছে, হাইড্রোজেন যতক্ষণ যাবে না ততক্ষণ বিক্রিয়া করবে। আবার তুমি ক্লোরিন দিয়ে দাও, তাহলে ক্লোরিনটা এখান থেকে যে কোনো একটা হাইড্রোজেন যেগুলো আছে তার থেকে সরাই দিবে। সরাই দিয়ে কি করবে, এই যে কোনো একটাকে সরাই দিল, মনে করে এটাকে সরাই দিয়ে ক্লোরিন বসে গেল, শেষ, এটা তৈরি করে দিবে। এটাকে আমরা অনেকে চিনি, বলো তো এটার নাম কি? এই যে উৎপাদটা পেলাম, এটার নাম কি? CHCl3 বলা হয় আর কি, CHCl3 এটাকে বলা হয়, এটাকে CHCl3 ক্লোরোফর্ম বলে, ক্লোরোফর্ম। কে কে চিনছো বলো তো? এটাকে বলা হয় ক্লোরোফর্ম। এই ক্লোরোফর্মের সম্পর্কে একটা ইনফরমেশন দিই, এটা চেতনা নাশ করে, চেতনানাশক। এটা চেতনানাশক, যার কারণে আগে এটাকে কিন্তু অ্যানেস্থেসিয়া হিসেবে ব্যবহার করতো, হ্যাঁ, চেতনানাশকটাকে মানুষে অজ্ঞান করতে। কিন্তু এটার লিথাল ডোজ, মানে এটা পেটাল, ক্ষতিকর। এটা ক্ষতিকর হওয়াতে এটা বর্তমানে বাদ পড়ে গেছে। এখন আলাদাভাবে নতুন অ্যানেস্থেসিয়া আসছে, সেগুলো দেওয়া হয়, গ্যাসীয় অ্যানেস্থেসিয়া কিছু আছে। তো ক্লোরোফর্ম বাদ, ক্ষতিকারক। তবে কিছু কিডন্যাপাররা বা কিছু চোর ডাকাতরা ক্লোরোফর্ম ইউজ করে এখনও চুরি ডাকাতি করে যাচ্ছে। ওকে, তাহলে এটা সম্পর্কে একটা ইনফরমেশন হচ্ছে ক্লোরোফর্ম। দেন লাস্ট আরও একটা হাইড্রোজেন আছে, দেখো আরও একটা হাইড্রোজেন এখানে রয়ে গেছে, এই, তাহলে সেটাকেও সরাই দাও। লাস্ট হচ্ছে কি, এই হাইড্রোজেনটাকে সরাই দিলে কি আসবে, তাহলে লাস্ট এই হাইড্রোজেনটা সরাই দিলে, সরি সবগুলো তো এখন একটা হাইড্রোজেন থাকবে, তাই না? ক্লোরিন হয়ে গেছে। সেই ক্লোরিনটা বাকি হাইড্রোজেনটাকে রিপ্লেস করে দিবে, করে CCl4 এবং HCl তৈরি করবে। বুঝা গেছে? এই যে তৈরি করলো CCl4, আর এখানে হাইড্রোজেন নাই, আর বিক্রিয়া হবে না, এই এতক্ষণ পর্যন্ত বিক্রিয়া চলছে, তাই এটা চেইন বা শিকল বিক্রিয়া। এবং এটাকে বলা হয় কার্বন টেট্রাক্লোরাইড বা পাইরিন, যেটা হচ্ছে দেখি জৈব যৌগ, কার্বন আছে হাইড্রোজেন নাই, এমন আমরা প্রথম ক্লাসে পড়াইছিলাম। হাইড্রোজেনবিহীন জৈব যৌগ এই কার্বন টেট্রাক্লোরাইড বা পাইরিন। এই পাইরিনের একটা ব্যবহার মাথা রাখো, পাইরিনকে ব্যবহার করা হয় ড্রাই ওয়াশের জন্য, ড্রাই ওয়াশ। আর পাইরিনের আগে যে 3টা পাইছিলাম না, ওই 3টা ব্যবহার করা হয় জৈব রসায়নের দ্রাবক হিসাবে, বাকি 3টা দ্রাবক হিসাবে, আর এটাকে ড্রাই ওয়াশ হিসাবে। এটাও এক ধরনের দ্রাবক, যেহেতু ড্রাই ওয়াশ দিচ্ছে, ওয়াশ তো দিচ্ছেই। আরেকটা হচ্ছে অনেকে বলতেছে এটা নাকি আগুন নিভাতে হেল্প করে, আরেকটা ইনফরমেশন মাথা রাখো। ড্রাই ওয়াশ হিসাবে 2019 সালে ভর্তি পরীক্ষা আসছে এটা, আর অগ্নি নির্বাপক হিসাবে 1996-তে মেবি আসছিল এই কথাটা, অগ্নি নির্বাপক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। এই হচ্ছে দেখি প্রতিস্থাপন বিক্রিয়া, যেটা হচ্ছে দেখি আলোক বিক্রিয়া বা জিরো অর্ডার রিঅ্যাকশন। এখন প্রতিস্থাপন বিক্রিয়ার যেটা মেন থিম, মানে মূল আকর্ষণ যেটা, সেটা পড়াবো। এতটুকু সবাই ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও তো, সবাই ক্লিয়ার কিনা? খুব দ্রুত বলো ক্লিয়ার কিনা, তাড়াতাড়ি। বাকিদের কি অবস্থা? হ্যাঁ, মিথিলা বলতেছে ক্লিয়ার, হামিদা ক্লিয়ার, তাসফিয়া ক্লিয়ার, হ্যাঁ পারিয়া ক্লিয়ার, মাশাআল্লাহ। এখন যেটা শিখাবো এগুলো বইতে পাবা না, হ্যাঁ, এগুলো মাথা রাখতে হবে। সেটা হচ্ছে
যে স্যার কোন হাইড্রোজেনটা আগে প্রতিস্থাপিত হবে আর ক্লোরিন ছাড়া কেউ বিক্রিয়া দিবে কিনা, ক্লোরিন ছাড়া কেউ বিক্রিয়া দিবে কিনা। মাথা রাখো আলোক বিক্রিয়ার সক্রিয়তা বেশি হচ্ছে ক্লোরিন। তাহলে অ্যালকেনের এই যে প্রতিস্থাপন বিক্রিয়াটা যে দিবে সেটার মধ্যে ক্লোরিন আগে দিবে, তারপর দিবে ব্রোমিন। আর ফ্লোরিন আর আয়োডিন দিবে না, ফ্লোরিন আয়োডিন দিবে না। প্রশ্ন হচ্ছে স্যার দিবে না কেন? হ্যাঁ, ফ্লোরিন হচ্ছে এই বিক্রিয়া করার জন্য ফ্লোরিন মানে পারফেক্ট না আর কি, পারফেক্ট না, এটা প্রথমত এটা বড় কাহিনী আছে। হ্যাঁ, আয়োডিনটা একটু বলে দিই, এটা হচ্ছে অ্যাস্টেরিক বাধা, আগের ক্লাসে বলছিলাম অ্যাস্টেরিক বাধার কারণে আয়োডিন দেয় না। আয়োডিন বড় অণু হওয়াতে সে বিক্রিয়া করতে চাইলেও সেখানে আসি বিক্রিয়া করতে পারে না, জায়গা পায় না। আর ফ্লোরিন উত্তেজিত অবস্থায় থাকে বা বেশি এক্সাইটেড বলো, যার কারণে সে এখানে আবার আলোক বিক্রিয়াতে ফ্রিকশন হতে পারে, আগুন তাগুন ধরে যেতে পারে, যার কারণে ফ্লোরিনও এখানে আসে না। ওকে, তাহলে এবার আসো এই অ্যালকেনে কারা দিচ্ছে এই দুজনের মধ্যে সেটা বুঝলাম। এখন আমি একটা যোগ লিখলাম, দেখো তোমার প্রশ্ন হচ্ছে স্যার এখন এখানে তো অনেক হাইড্রোজেন, এখানে কি অনেক হাইড্রোজেন দিলাম ক্লোরিন বাইকে, এখন কোনটা আগে বিক্রিয়া করবে, পরীক্ষা আসবে এটাই। এখন আমি এখানে এগুলো একটু নাম দিয়ে দিলাম। কি নাম দিয়ে দিলাম? যে আমি এটার নাম দিয়ে দিলাম 1 নম্বর কার্বন, এটার নাম 1 নম্বর কার্বন, এটার নাম হচ্ছে 1 নম্বর কার্বন, এটার নাম 2 নাম্বার, এটার নাম 3 নাম্বার, এটার নাম 4 নাম্বার। এখন কত হচ্ছে কোনটা আগে বিক্রিয়া করবে, যে 1 নম্বর কার্বন না 2 নম্বর কার্বন হাইড্রোজেন না 3 নম্বরের না 4 নম্বরে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে কোনটা আগে করবে। মাথা রাখবা যেটাই আগে করবে সেটা একটা সত্য হচ্ছে সেটা তত বেশি ডিগ্রি হতে হবে। ডিগ্রি কি জিনিস আগের ক্লাসে বলছিলাম, এখন একটু দেখাই দিই। এই কার্বনটা যতটা কার্বনের সাথে যুক্ত মানে সরাসরিভাবে সেটা তত ডিগ্রি। দেখো এই কার্বনটা সরাসরিভাবে এই কার্বনের সাথে যুক্ত, তাই এটা 1 ডিগ্রি, তাই এটা কত ডিগ্রি, তাই এটা 1 ডিগ্রি, এটা হচ্ছে 1 ডিগ্রি। এই কার্বনটা সরাসরি এই কার্বনের সাথেও যুক্ত, আবার এই কার্বনের সাথেও যুক্ত, তাই এটা 2 ডিগ্রি। আর হাইড্রোজেন যুক্ত হলে অসুবিধা নেই, হাইড্রোজেনের সমস্যা নেই। এই কার্বনটা দেখো সরাসরি এই কার্বনের সাথে যুক্ত আর এই কার্বনের সাথে যুক্ত, তাই এটাও 2 ডিগ্রি, তাই এটাও 2 ডিগ্রি। আর এই কার্বনটা সরাসরি এটা কয়টার সাথে যুক্ত, দেখো সরি এটা হচ্ছে 3 ডিগ্রি কার্বন, এটা কয়টার সাথে যুক্ত, এই একটা উপরের সাথে একটার সাথে যুক্ত, এ পাশে একটার সাথে যুক্ত, এটার সাথে যুক্ত, এই 3 পাশ তার কার্বন, তাই এটা 3 ডিগ্রি। এটা এই পাশে একটা 2 ডিগ্রি, এটা শুধু এই পাশে কার্বনের সাথে যুক্ত 1 ডিগ্রি। ডিগ্রি বুঝছো কিনা? দেখো আবার বলতেছি, এই কার্বনটা শুধু একটা হাত দিয়ে অন্য কার্বনের সাথে যুক্ত, বাকিগুলো হাইড্রোজেন, তাই 1 ডিগ্রি। এটা উপরে একটা আছে আর 2 পাশে 2টা আছে, এখানে একটা কার্বনের সাথে যুক্ত, এখানে উপরে একটা কার্বন গ্রুপ, 3 ডিগ্রি। তাই এখানে শুধু এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে, আর হাইড্রোজেন তো হিসাব করা লাগবে না, এটা 2 ডিগ্রি। আর এখানে একটা কার্বনের সাথে আছে 1 ডিগ্রি। বুঝা গেছে? তার মানে ডিগ্রি আমরা বুঝলাম। এখন কারা বিক্রিয়া আগে দিবে? 3 ডিগ্রি আগে দিবে, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। মাথা রাখবা ফ্রি রেডিক্যাল মেকানিজম অনুযায়ী যেটার স্থায়িত্ব বেশি সেটা এখানে আগে প্রোডাক্ট হিসেবে পাবো, যার কারণে আগে বিক্রিয়া করবো হচ্ছে 3 ডিগ্রিটা। তাহলে পরীক্ষা আসে যে এখানে কোনটা আগে বিক্রিয়া দিবে, তাহলে 3 ডিগ্রি থেকে হাইড্রোজেন আগে সরে যাবে, এবং সরলে এটার নাম হচ্ছে, এবার কি হচ্ছে তুমি দেখো CH3 হবে। লিখলাম, দেখো আমি লিখতেছি, এই কার্বন দিলাম, তার উপরে CH3 আছে, এই হাইড্রোজেন সরলে এখানে আসবে ক্লোরিন, তারপরে এই পাশে আছে CH, তারপর আসবে CH3, আর এদিকে আসবে HCl। তার মানে আমরা বুঝলাম কি, যেটা ডিগ্রি বড়, সহজ কথা মাথা রাখবো, যেটা ডিগ্রি বড় সেটা অ্যালকেনের আলোক বিক্রিয়া আগে দিবে, এবং বাকিগুলো আস্তে আস্তে তার যেহেতু চেইন বিক্রিয়া করবে, সবগুলো হাইড্রোজেন একসময় শেষ হয়ে যাবে। সবাই ক্লিয়ার? তাড়াতাড়ি বলো। ডিগ্রি নির্ণয় করতে পারলে এটা কোনো ব্যাপারই না, তাড়াতাড়ি বলো। ক্লিয়ার কিনা বলো, ডিগ্রি বুঝছো কিনা? দেখো
প্রথম কার্বন একজনের সাথে যুক্ত, তাই 1 ডিগ্রি। দ্বিতীয় কার্বন 2 জনের সাথে 3 জনের সাথে যুক্ত, তাই 3 ডিগ্রি। আবার তৃতীয় কার্বন 2 পাশে 2 জনের সাথে যুক্ত, তাই 2 ডিগ্রি। পরেরটা আবার একজন 1 ডিগ্রি। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম কোনটা আগে বিক্রিয়া করবে। আচ্ছা, গেল অ্যালকেনের আলোক বিক্রিয়া গেল। এবার আসো অ্যালকেনের অ্যারোমেটিকরণ। অ্যারোমেটিকরণ, চলো অ্যারোমেটিকরণ কি মানে বেনজিন তৈরি হবে, সহজ কথা অ্যারোমেটিক যৌগ তৈরি হবে, অ্যারোমেটিকরণ তাকে বলা হয়। তো দেখো অ্যারোমেটিকরণ, অ্যারোমেটিক টপিকে পড়ালে পারতাম এটা, তাও একটু দেখে দিই। CH3 CH2 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 CH 1 2 3 4 5 2 CH3। এটা হচ্ছে একটা অ্যালকেন, নাম কি পেন্টেন, ছয়টা, তাহলে হেক্সেন। এটা কি হেক্সেন, কিছুই না। তুমি এটা যদি তাপ দাও 500 ডিগ্রি তাপমাত্রা, অ্যালুমিনিয়াম ক্লোরাইড অক্সাইড দাও, তাপ এবং অ্যালুমিনিয়াম অক্সাইড দিলে এটা কী হয়ে যাবে জানো? দেখো এখানে একটা হাইড্রোজেন, এখানে দেখো কয়টা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন না, একটা হাইড্রোজেন বের হয়ে, এখান থেকে একটা হাইড্রোজেন বের হলে এখানে একটা কার্বনের নতুন হাত তৈরি হবে। আবার কি করবা, এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে, এখান থেকে একটা হাইড্রোজেন বের হলে কার্বনের একটা নতুন হাত দ্বিবন্ধন তৈরি হবে, আগে একক বন্ধন আবার একক বন্ধন। এখান থেকে হাইড্রোজেন কমে, এখান থেকে হাইড্রোজেন কমলো, আবার সেম, এখান থেকে এখানে সেম, এখান থেকে এখানে সেম। সহজ কথা হচ্ছে কি, আমি আর সহজভাবে বলে দিই, এটা এইরকম হয়ে যাবে তোমাদের, তাহলে সহজ হবে। হ্যাঁ, আগে লিখে ফেলি। আর যারা আপাতত কঠিন মনে হচ্ছে না, তারা জাস্ট স্ট্রাকচারটা শিখে রাখো, এগুলো এমনি তোমার বয়স হইলে তুমি বুঝে যাবা। এখানে এবার প্রতিটা প্রান্তে একটা করে হাইড্রোজেন থাকবে, এই হাইড্রোজেন বের হয়ে বাকি একটা করে হাইড্রোজেন থাকবে এখানে, তাহলে বাকি হাইড্রোজেনগুলো এই পাশে চলে আসে, গ্যাস হিসেবে বের হয়ে যাবে, প্লাস হাইড্রোজেন গ্যাস। এই হচ্ছে যে বিক্রিয়া, যে তাপ দিলে, সহজ কথা কি, তাপ দিলে এরা যুক্ত হয়ে রিং হয়ে গেল। রিং হওয়ার পর এবার দেখো একটা করে আমরা পায়বন্ধন যে কোনো এক জায়গায় মিলে দিলে হবে। হ্যাঁ, মনে করো এখান থেকে একটা হাইড্রোজেন কমে, এখান থেকে একটা হাইড্রোজেন কমে, এখানে একটা পায়বন্ধন হলো, এরকম, আবার এরকম একটা হবে, আবার এরকম এখানে একটা হবে, এক বন্ধন পর পর। তো সহজ কথা কি, যে অ্যালকেন অ্যারোমেটিক হয়ে গেছে, এটা মনে রাখবে, আর কিছু লাগবে না। যে অ্যালকেন অ্যারোমেটিক হয়ে গেছে, কি হয়ে গেলো, বেনজিন, শেষ। আর পেঁচালে পেস্ট লেগে যাবে তোমাদের। হ্যাঁ, এগুলো আমরা অর্গানিকের অ্যারোমেটিক অংশ পড়াবো, তো এত আগে ঝামেলা করো না। হ্যাঁ, আপাতত এতটুকু বুঝে যাও। দেন অ্যালকেনের নেক্সট, বুঝছো কিনা সবাই, ক্লিয়ার লেখো। নেক্সট যেটা হচ্ছে অ্যালকেনের ক্ষেত্রে আমরা এখন বলবো, সেটা হচ্ছে দেখি অ্যালকেনের সমানুকরণ। তাহলে অ্যালকেনের সমানুকরণ কি কি বিক্রিয়া দেখায়? হ্যাঁ, অ্যালকেনের সমানুকরণ, আগে সামনে অ্যালকেন মাথা রাখবা, এটা অ্যালকেনের সমানুকরণ। 2 ধরনের সমানুকরণ বিক্রিয়া অ্যালকেন দেখায়, একটা হচ্ছে শিকল সমাণু, যেটা আমরা পড়াইছি, সেগুলো সব অ্যালকেন ছিল। আর একটা হচ্ছে আলোক সমাণু, যেটা দেখেছিলাম সেটা হচ্ছে 3 মিথাইল হেক্সেন। 3 মিথাইল হেক্সেন আমি পড়াই দিয়েছিলাম ওই দিন আলোক বিক্রিয়ার সময়, 3 মিথাইল হেক্সেন। আর কোনো বিক্রিয়া বাদ পড়ছে কিনা? তাপস আসে সোমবার, সব আসছে। তাহলে এই হচ্ছে দেখি আমাদের অ্যালকেনের বিক্রিয়া। এখন আসো যে স্যার অ্যালকেনটা এত কষ্ট করে পড়লাম কেন, স্যার পড়লাম কেন, এত কঠিন করে শিখালেন কেন? শেখানোর কারণ হচ্ছে তার ব্যবহার জানতে হবে। তাহলে তার শিখাতে হলে কি জানতে হবে? অ্যালকেনের ব্যবহার জানতে হবে। তাহলে ব্যবহার, চলো অ্যালকেনের ব্যবহারে চলো। ব্যবহার হচ্ছে, আমি প্রথমে যখন অ্যালকেনের বৈশিষ্ট্য লিখছি তখন ব্যবহার মূলত লিখে ফেলছিলাম। অ্যালকেন মূলত কী হিসাবে লেখা হয়? জ্বালানি হিসাবে। জ্বালানি হিসাবে সে ব্যবহার করা হয়। এবং কোন জ্বালানিগুলো উত্তম বা কোন অ্যালকেনগুলো উত্তম জ্বালানি, মাথা রাখবা। উত্তম জ্বালানি হচ্ছে শাখাযুক্ত অ্যালকেন। তাহলে তোমার পরীক্ষায় আসবে নিচের কোনটা উত্তম জ্বালানি, যেটা শাখা বেশি পাবা সেটা মাথা রাখবো। উত্তম জ্বালানি হচ্ছে শাখাযুক্ত অ্যালকেন।
শাখাযুক্ত অ্যালকেন। শাখাযুক্ত অ্যালকেনকে বলা হয় উত্তম জ্বালানি। মাথা থাকবে কিনা? তাহলে মাথা রাখবা যে শাখাযুক্ত অ্যালকেন হচ্ছে একটা উত্তম জ্বালানি। তাহলে এরকম একটা শাখাযুক্ত অ্যালকেনের নাম আমি বলি। তাহলে এই একটা শাখাযুক্ত অ্যালকেন লিখলাম, এটাকে বলা হয় নিউ পেন্টেন। কি বলা হয়? আমরা নিউ অক্টেন। আমরা ট্রিভিয়াল পদ্ধতি শিখছিলাম। নিউ অক্টেন 8টা কার্বন। দেখো 1 2 3 4 5 6 কি 1 2 3 4 5 6 7 8। তাহলে এটা হচ্ছে 8টা কার্বন, এটা হচ্ছে নিউ অক্টেন। এরকম যারা শাখাযুক্ত অ্যালকেন হবে তারা হবে উত্তম জ্বালানি। কি হবে? গাড়ির জন্য উত্তম জ্বালানি। তাহলে তোমার পরীক্ষা আসতে পারে যে অক্টেন, কোন অক্টেনটা সবচেয়ে বেশি উত্তম জ্বালানি হবে? নিউ অক্টেন। এটাই মাথায় রাখলে আপাতত চলবে। আরও কথা আছে। এই অক্টেনগুলো কি করে একটা কথা বলে দিই। এই অক্টেনগুলো কি করে? গাড়ির ধাক্কা কমায়, মানে নকিং। ধাক্কা মানে কি? নকিং কমায়, নকিং নাম্বার কমায়। তো যারা নকিং নাম্বার কমায় শাখাযুক্ত অ্যালকেন তারা হচ্ছে উত্তম জ্বালানি। এটা মাথা রাখলেই হবে, বোঝা গেছে? সবাই ক্লিয়ার কিনা? এতটুকু সবাই ক্লিয়ার কিনা একটু জানাই দাও। হ্যাঁ, ছুটি দিয়ে দিব। অ্যালকেন শেষ করে ছুটি দিয়ে দিব, চিন্তা করতে হবে না। ছুটি দিয়ে দিব। একটা টপিকের সাথে কিছু রেখে গেলে পরের ক্লাস আর পড়ানো হবে না, তাই একসাথে পড়ায় চলে যাচ্ছি আর কি। তাহলে আমরা বুঝলাম কি কারা উত্তম জ্বালানি হবে? যাদের নকিং নাম্বার কম। নকিং নাম্বার কারা কমায়? যারা শাখাযুক্ত অ্যালকেন তারা। হ্যাঁ, তাহলে শাখাযুক্তকে উত্তমযুক্ত রেখে রাখছি। আচ্ছা, উত্তম হচ্ছে শাখাযুক্ত, এখানে শাখাযুক্ত হবে। হ্যাঁ, উত্তম হচ্ছে শাখাযুক্ত অ্যালকেনগুলো হচ্ছে উত্তম। তোমার এরকম কোনো প্রশ্ন থাকতে পারে যে কোনো জ্বালানির অক্টেন নাম্বার 80% মানে কি বুঝায়? অক্টেন নাম্বার 80% মানে এই নিউ অক্টেনটা আছে 80%, নিউ অক্টেনটা আছে 80%, বাকি অংশ আছে 15%, এরকম বুঝায় আর কি। তাহলে এই কথাটা একটু লিখে রাখো। শেষ আমাদের অ্যালকেন মোটামুটি শেষ। তোমরা যদি নিউ থিং শিখতে চাও শিখাবো, আর নাহলে থাক, যেহেতু তোমরা উপস্থিতি কমে গেছো। তাহলে অক্টেন, তাহলে 80% অক্টেন নাম্বার মানে কি? 80% অক্টেন নাম্বার মানে হচ্ছে এটা একটা উত্তম জ্বালানি, যেটা জ্বালানি 80%ই আছে কি আমরা একটু আগে দেখলাম নিউ অক্টেন। নিউ অক্টেন আছে 80%, এটা মাথা রাখবে। হ্যাঁ, বাকি 85%, বাকি 15% আছে অন্যগুলো। বাকি 15% আছে নিউ অক্টেন ছাড়া অন্য কেউ। ক্লিয়ার? তাহলে এ হচ্ছে দেখি আমাদের অ্যালকেনের জ্বালানি, এবং উত্তম জ্বালানি হিসাবে এটা গাড়িতে অক্টেনটা ব্যবহার করা হয়ে থাকে। তাহলে পরীক্ষায় তোমার এখন দেখি তোমরা পারো কিনা নিচের কোন অ্যালকেনটি উত্তম জ্বালানি। আমি এখন অপশন দিচ্ছি, তোমরা পারো কিনা উত্তর করবা। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে কোন অ্যালকেনটি উত্তম জ্বালানি। ক নাম্বার আমি দিচ্ছি, খ নাম্বার, গ নাম্বার। উত্তর করো সবাই, কোন অ্যালকেনটি উত্তম জ্বালানি? এবং গ নাম্বার বলো তো দেখি কোনটা উত্তম জ্বালানি। তোমাদের প্রতিপরীক্ষা আসলে এভাবে আসবে আর কি, যে উত্তম জ্বালানি নিচের কোনটি। দেখি কারা কারা বুঝছে। এই উত্তম জ্বালানি থেকে এতটুকু বেশি আর জানার প্রয়োজন নাই। অ্যালকেনকে তুমি যদি তাপ দাও, সেটা তাপ পেয়ে এরকম শাখাযুক্ত অ্যালকেন তৈরি করে দিতে পারে, তখন সেটা উত্তম জ্বালানির জন্য পারফেক্ট হয়ে যাবে। তাহলে দেখি সবাই পারতেছে কিনা উত্তম জ্বালানি। এরপর আমরা এই নিউ থিংয়ে চলে যাব। সবাই একটু মেনশন করে দাও ফ্রেন্ডদেরকে। এই নিউ থিংয়ে যাওয়ার আগে তুমি মাশাআল্লাহ, নাজমুল বলতেছে হ্যাঁ সবাই পারতেছে। সালাম মুন্সি, গুড গুড।
আজকে যারা যারা ক্লাস করছো সবাই একটু মেসেঞ্জার গ্রুপে আমাকে নক দিবা, মানে আমাকে না, মেসেঞ্জার গ্রুপ যেটা আছে আর কি, হ্যাঁ ওটাতে আজকে যারা যারা ক্লাস করছো ইয়েস ইয়েস থেকে নক দিও একটু, দেখি তোমাদের অ্যাক্টিভিটি কেমন। ওকে, তাহলে আমরা উত্তম জ্বালানি পেয়ে গেলাম, তাই না? সবাই বলতেছে বি ক্লিয়ার, এই তো বুঝে গেছে। তাহলে প্যাচ লাগার কিছু নেই। আজকে আমরা শিখবো নিউ থিং। নিউ থিংয়ে সবাইকে মেনশন করে দাও, নিউ থিং শিখে যায়। নিউ থিং শিখাবোই, একজন থাকলে একজন দিয়ে শিখাবো, অসুবিধা নাই। হ্যাঁ, তোমাদের ভাবছিলাম ম্যারাথন ক্লাস নিব, কি ম্যারাথন নিব? তোমরা তো 1.5 ঘন্টাতেই হাঁপিয়ে গেছো, খবর নাই কারো। তাহলে এ নিউ থিং আজকে আমরা শিখবো হচ্ছে ডিসকভারি এবং ইনভেনশনের মধ্যে পার্থক্য কি। ডিসকভারি এবং ইনভেনশনের মধ্যে পার্থক্য কি? ইনভেনশনের মধ্যে পার্থক্য কি? দুইটারই বাংলা অর্থ আবিষ্কার। হ্যাঁ, ডিসকভারি ইনভেনশনের মধ্যে পার্থক্য কারা কারা পারো দেখি, হাত তুলো তো, হাত তুলো বা ইয়েস লেখো কারা কারা পারো দেখি আমি। ডিসকভারি এবং ইনভেনশনের মধ্যে পার্থক্য কারা কারা পারো একটু বলো তো দেখি। হ্যাঁ, মারজানা মেহরিম পারছে, আগেরটা উত্তর খ নাম্বার ছিল। হ্যাঁ, কারা কারা পারো ডিসকভারি এবং ইনভেনশনের মধ্যে পার্থক্য? হ্যাঁ, তোমার ওখানে নেট স্লো আর কি, তাই তুমি দেরিতে শুনো। হ্যাঁ, হামিদা বলতেছে পারে, দেখছো? আর কারা পারো? সাজ্জাদ গুড, সাজ্জাদ হচ্ছে গুড, সে আগেরটা পারছে। এখন এটা পারো কিনা সাজ্জাদ বলো, ডিসকভারি ইনভেনশনের মধ্যে পার্থক্য পারো কিনা সাজ্জাদ? তাইসি মশিওর পারবা কিনা এটা? তাহলে ডিসকভারি এবং ইনভেনশনের মধ্যে পার্থক্য হচ্ছে, আমি বলে দিই। ডিসকভারি হচ্ছে সেই জিনিস যেটা পৃথিবীতে আগে ছিল, পৃথিবীতে ছিল কিন্তু অজানা ছিল, কিন্তু অজানা ছিল আর কি, কিন্তু অজানা। পরবর্তীতে মানুষ তো অজানাকে জানতে চায়, অদেখাকে দেখতে চায়, অসম্ভবকে সম্ভব করাই হচ্ছে মানুষের কাজ, নাকি অনন্ত জলিলের কাজ? আচ্ছা যাক, মানুষের কাজ। তো পৃথিবীতে আগে ছিল কিন্তু অজানা, তাই এমন জিনিস যারা আবিষ্কার করছে, যেটা অজানা ছিল, যেটা আবিষ্কার হয়েছে, সেটাকে বলবো ডিসকভারি। যেমন মনে করো যে মহাবন আমাজন, তো মনে করো যে আমাজন পৃথিবীতে আগে ছিল, কেউ জানতো না যে আমাজন আছে, কারণ আমাজন যখন আবিষ্কার হয়ে গেল তখন সবাই জেনে গেল। তাহলে এই আবিষ্কারকে বলবো ডিসকভারি। তাহলে আমাজনটা আবিষ্কারকে বলবো ডিসকভারি। কোন যত কিছু আগে ছিল পৃথিবীতে, পৃথিবীটাও আগে ছিল, তাই না? তাহলে এটাও এক ধরনের ডিসকভারি। আর ইনভেনশন হচ্ছে পৃথিবীতে আগে ছিল না, মানুষ তৈরি করছে। পৃথিবীতে ছিল না, পৃথিবীতে ছিল না, মানুষ এটাকে নতুনভাবে বানাইছে। পৃথিবীতে ছিল না, যেমন বলতে পারো তোমার যে চালানো মোবাইল ফোন কি পৃথিবীতে আগে ছিল? যে মোবাইল দিয়ে তুমি আমাকে দেখতেছো, যে রেডিও টেলিভিশন দিয়ে খবর শুনতেছো, তাহলে এগুলো কি আগে পৃথিবীতে ছিল? ছিল না। তাহলে এগুলোই হচ্ছে ইনভেনশন, আর যেগুলো পৃথিবীতে আগে ছিল সেগুলো হচ্ছে ডিসকভারি। ক্লিয়ার? ওকে, এখন দেখি তুমি কি ইনভেনশন করতে পারো অর্গানিক পড়তে পড়তে, আর কি ডিসকভারি নতুন কিছু বের করতে পারো, সেটা আমরা দেখব। মিথিলা পারজানা ক্লিয়ার কিনা বলো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ, তাড়াতাড়ি জানাও। বাকিদের কি অবস্থা? সবাই ক্লাসগুলো একটু রিভিউ দিবা গ্রুপে। হ্যাঁ, রিভিউ দিলে এত কষ্ট করে ক্লাস নিচ্ছি তো একটু ভালো লাগে, যে ফলাফল পজিটিভ নেগেটিভ কিছু বললে ভালো লাগে। তোমরা একটু রিভিউ দেওয়ার ট্রাই করবা, তাহলে বাকিরা জানতে পারবে, বুঝছো? আমরা চাই যে ক্লাসগুলো বেশি বেশি ছড়িয়ে দিতে, হ্যাঁ, সবার মধ্যে চলে যেতে। তাই ফ্রেন্ডদেরকে জানাই দিবা একটু। হ্যাঁ, এই তো সবাই বলতেছে ক্লিয়ার। ওকে, সবাই যদি ক্লিয়ার হয় ঠিক আছে। সবাই ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করবা, আমার ফ্যামিলির জন্য দোয়া করবা, তোমাদের ফ্যামিলিকেও দেখে শুনে রাখবা, এবং বার্নাকল হাঁসের মতো পরিশ্রমী হও, হাঁসের মতো জোরে হও, পকপকা হও, সতেজ থাকো, বেশি বেশি পড়ালেখা করো। ঠিক আছে? অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম।